গতদিন আমরা হচ্ছে গিয়ে পড়ছিলাম কি না, এই 1 নম্বর প্রশ্নটা দেখছিলাম যে গ্লুকোজের চাকরিক গঠন প্রতিষ্ঠা করো বা গ্লুকোজের চাকরিক গঠন কিভাবে প্রমাণ করা যায়। এটা লাস্ট ক্লাসে আলোচনা করছি, এগুলো আলোচনা করছি, এই পর্যন্ত আলোচনা করছি যে কীভাবে চক্রগুলো তৈরি হয়, এইটা থেকে কীভাবে এই পাশ আর এই পাশ তৈরি হয়, এরপর এটাকে এই চক্রটাকে কীভাবে এইরকমভাবে দেখানো যায়, এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে ওইটার পরবর্তীতে যে প্রশ্নটা হয় যে ব্যাখ্যা করো যে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে কে বেশি অধিক স্থিতিশীল, এই প্রশ্নটা আসে। এটা একদম সিম্পল একটা কোশ্চেন। এটার উত্তরটা হবে হচ্ছে মূলত আমরা এই যে দুইটা গঠন দেখি আলফা ডি গ্লুকোজ এবং একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, এটা কখন বলি যখন হচ্ছে এই গঠনটার মধ্যে ওয়েজ গ্রুপটা মানে যে প্রথম যে কার্বন বা অক্সিজেনের সাথে যে কার্বনটা আছে সেইটার ওয়েজটা যখন নিচে থাকবে তখন সেটাকে বলি হচ্ছে আমরা আলফা। আর সব কিছু সেম থাকবে, যেভাবে আছে সেভাবে সব কিছু সেম থাকবে, জাস্ট প্রথম কার্বনটার ওয়েজটা যখন উপরে চলে আসবে আর এইচটা যখন নিচে চলে যাবে তখন সেটাকে আমরা বলি বিটা ডি গ্লুকোজ। দুইটাই গ্লুকোজের চাকরিক গঠন। এই দুই গঠনের মধ্যে কোনটা অধিক স্থিতিশীল মানে স্টেবল বেশি কে, সেটা এখন ব্যাখ্যা করব। তো ব্যাখ্যা করার জন্য প্রথমত আমরা কনফরমেশন সম্পর্কে পড়ছিলাম আরও আগে ক্লাসে, যেমন সেকেন্ড ইয়ারে হয়তো, যে চেয়ার কনফরমেশন, এরপরে হচ্ছে আরও আছে ওই যে নৌকা কনফরমেশন, টুইস্টেড বোর্ড, এরকম করে। তো আমরা চেয়ার কনফরমেশন নিয়ে আলোচনা করব। তো এইটাকে যদি এদিক দিয়ে একটু টান দিই নিচের দিকে আর এখান দিয়ে যদি উপরের দিকে, এভাবে যদি এটাকে নিচের দিকে এই কোণাটাকে আর এটাকে যদি উপর দিকে টান দিই তাহলে এটার স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে অনেকটা এরকম হবে। কারণ এই স্ট্রাকচারটার উপর ভিত্তি করেই আমাদের আলোচনা করব যে কে বেশি স্থিতিশীল। তো আমরা তাহলে আলোচনাটা শুরু করে দিই। চিত্রটা দেখতে কীরকম হবে তা হচ্ছে, বা কীভাবে চিত্রটা আঁকা যায়। প্রথমত তাহলে আমরা চিত্রটা আঁকি, আগে আঁকলে ওদের সাথে মিলাই এটার উত্তরটা করা যাবে। হ্যালো, আমার একটা কল আসছিল তো কলটা দিয়ে আসতে গেছি। তাহলে এখানে অসুবিধা। আচ্ছা সিফাত, হ্যাঁ বল। তোর পাশে কি বই আছে? কি বলে, শামস? শামস তো আছে, হ্যাঁ বল। ওইটা কত পেজে? আচ্ছা এই পড়াটা, হ্যাঁ হ্যাঁ। পড়াটা তো আমি বই থেকে লিখিনি, আমি হচ্ছে ব্যতিক্রম থেকে দেখছি, বুঝতে পারছিস কিনা। বইতে ও খুঁজে আচ্ছা, দেখতে ব্যতিক্রমে হবে। আমিও পাইছি, বইতে খুঁজতেছি। আচ্ছা দেখা যাক, আমি শুরু করে দিই, বইতে খুঁজতে হবে আমাকে, দেখতে হলে। আচ্ছা তো প্রথমে আচ্ছা গ্লুকোজের, গতদিন গ্লুকোজের দেখাইছিলাম যে মানে গত ক্লাসে গ্লুকোজের চিত্রটা কীরকম হয়। একটা অক্সিজেন থাকবে আর একটা অনেকটা বেনজিনের মতো আর কি, রিংটা এরকম করে হয়। তো এই রিংটার মধ্যে এখানে হচ্ছে গিয়ে আমাদের বেনজিনের মধ্যে কিভাবে এইগুলো দিতে হয় সেগুলো আমি গতদিন বলছিলাম গত ক্লাসে। এইচ ও এইচ, কত ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবি এটা এইগুলো কীভাবে আমি লিখছি, ঠিক আছে। এখানে এইচ ও এইচ, তো এইটা ছিল চাকরিক গঠনটা আর কি। এইটাকে এখন আমি চেয়ার কনফার্মেশনের সাহায্যে লিখব। চেয়ার কনফার্মেশনের সাহায্যে যদি লিখতে চাই, বললাম যে এই কোণাটাকে নিচের দিকে আর এই কোণাটাকে যদি আমি উপরের দিকে টান দিই তাহলে এটা অনেকটা চেয়ার কনফার্মেশনের মতো হয়ে যাবে। সেটা দেখতে এরকম হবে যে চেয়ার কনফার্মেশনটা এভাবে দিয়ে এরপর এইভাবে, বেশি বড় হয়ে যাচ্ছে। এখানে একটা অক্সিজেন ছিল যে ওই অক্সিজেনটা
এইভাবে করে আমরা চেয়ার কনফার্মেশনটা আঁকবো, যেখানে আমাদের এই অক্সিজেনটা ছিল আর এখানে ছিল কি। প্রশ্ন আমাদের ব্যতিক্রমের মধ্যে যে দেখলাম এই চেয়ার চেয়ার পজিশনের মাধ্যমে এটা করছে, তুমি যেটা প্রথমে করছো স্ট্রাকচারটা, ওইটা আমরা যদি এভাবে দেই তাহলে কি হবে? না আমি এটা এটা দিব না, দিলেও দিতে পারি, যত ইচ্ছা মানে স্ট্রাকচার আঁকলে তো সমস্যা নেই, দুইটাই আঁকলাম। কিন্তু আমি এটা বোঝানোর জন্য, এখন বোঝানোর জন্য এটা এখানে জাস্ট রাফে এঁকে নিলাম, যে এইটা কিভাবে চেয়ারের মধ্যে আঁকতে হয় সেটা দেখানোর জন্য। এখন যদি ইচ্ছে হয় এটা এটাও, কি চেয়ারে, না চেয়ারে দিলেই বেটার হবে। আমরা তো চেয়ারে না। চেয়ারেই দিতে হবে, মূল কথা হচ্ছে চেয়ার আঁকতে হবে, পাশাপাশি চাইলে এটাও আঁকা যায়, চেয়ার তো আঁকতেই হবে মাস্ট। বুঝতে পারছো কিনা? হ্যাঁ ঠিক আছে। তাহলে চেয়ারটা কিভাবে আঁকতে হয় সেটাই মূলত বোঝানোর জন্য আমি এখানে রাফে এঁকে নিলাম, যে এটা থেকে কিভাবে এটা হয় দেখানোর জন্য। তো চেয়ার আমরা আগেও আঁকতে পারছি, চেয়ারের মধ্যে এক্সিয়াল বন্ড থাকে এবং ইকুয়েটোরিয়াল বন্ড থাকে। মানে একটা যদি উপরের দিকে, যেগুলো এক্সিয়াল বলে, যেগুলো লম্বালম্বিভাবে উপরের দিকে থাকে, এই যে উপরে বা নিচের দিকে, তো এইটা হচ্ছে একটা এক্সিয়াল বন্ড। একটা যদি উপরের দিকে দিই নিশ্চয়ই আর একটা নিচের দিকে হবে। তো এর পরবর্তীতে হচ্ছে গিয়ে এখান দিয়ে একটা এক্সিয়াল বন্ড দিলাম, এখান দিয়ে একটা এক্সিয়াল বন্ড উপরের দিকে দিলাম, এখানে উপরের দিকে দেওয়াতে এটা নিচের দিকে, আর এটা উপরের দিকে, তাহলে এটা নিশ্চয়ই নিচের দিকে। আর অক্সিজেন যদি না থাকতো তাহলে এখানেও কিন্তু এক্সিয়াল বন্ড হইতো বা ইকুয়েটোরিয়াল বন্ড হইতো। এখন অক্সিজেন থাকা এই জায়গায় কোনো কিছু করবো না, যেমনি আছে সেমনি থাকবে, কিন্তু এগুলোর মধ্যে এক্সিয়াল বন্ডগুলো দিয়ে দিলাম। এবার এগুলোর মধ্যে ইকুয়েটোরিয়াল বন্ড, এটা যদি এক্সিয়াল হয় এদিকে দিলাম ইকুয়েটোরিয়াল বন্ড, এদিকেও দিলাম ইকুয়েটোরিয়াল বন্ড, এই যে দিকে একই রকমভাবে সেমভাবে এইটা যেদিকে আমি দিলাম, এটা যেদিকে দিলাম এটা তার বিপরীত দিকে দিলাম, এগুলোকে ইকুয়েটোরিয়াল বন্ড বলে, ঠিক আছে। আর এটাকে আমি এদিকে দিলাম, ঠিক আছে। এইভাবে করে আমি অ্যাক্সিয়াল বন্ড এবং ইকুয়েটোরিয়াল বন্ডগুলো আঁকলাম। এখন এইটার দেখে দেখে আমি, এটা ছিল আমার আলফাটা, আলফা ডি গ্লুকোজটার জন্য আমি চেয়ার কনফার্মেশনটা আঁকতেছি, যেখানে আমাদের অক্সিজেন ছিল, আর এদিকে যে ছিল অক্সিজেনের পাশে যে ছিল সে ছিল এই কার্বনটা। এই কার্বনের ওয়েস্টটা নিচের দিকে আছে, নিচের দিকে আছে যেহেতু আমরা এখানে দেখবো যে এটা উপরের দিকে আছে আর এটা নিচের দিকে আছে। এই চিত্রটার সাপেক্ষে এটার নিচের দিকে বন্ধনটা, সেজন্য নিচের দিকে ওয়েজ বসবে। এই ওয়েজটা নিচে আছে সেজন্য এখানেও নিচের দিকে দিছি, এই এইচটা উপরের দিকে আছে সেজন্য এখানে উপর দিক বরাবর যে বন্ধনটা আছে ইকুয়েটোরিয়াল, ওটার মধ্যে এইচ দিছি। এর পরবর্তীতে আচ্ছা আর একটু থাক এখন। আচ্ছা, আরে একটার পর একটা ঝামেলা দেখা যাচ্ছে, ব্যবসা হয়ে গেছে মনে হয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এইটা তো বুঝতে পারছি। এরপরের লাইনে হচ্ছে মানে এই কার্বনটা যদি 1 নাম্বার ধরি, এটাকে যদি 2 নাম্বার ধরি, 2 নাম্বার কার্বনটা হচ্ছে নিশ্চয়ই এইটা, তাই না? অক্সিজেন তো এখানে ছিল, এটা 1 নাম্বারটা, এরপরে এইটা হচ্ছে এইটা উপরের দিকে উঠে গেছে, এদিকে নিচের দিকে টান দেওয়ার কারণে এটা উপরের দিকে, টান দেওয়ার কারণে এটা উপরের দিকে উঠে গেছে। তো এইখানে যদি দেখি এইচটা উপরের দিকে আছে, তার মানে এইচটা এখানেই বসবে, আর ওয়েস্টটা নিচের দিকে থাকায় ওয়েস্টটা এদিকে বসছে। এরপরে এই কার্বনের দিকে যদি তাকাই, এটা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। এইখানে ওয়েস্ট উপরের দিকে বলতে এইটা উপরে আছে, এটার তুলনায় এটা উপরের দিকে থাকার কারণে ওয়েস্টটা এখানে বসবে, আর এইচটা নিচের দিকে থাকায় এখানে বসবে। সেমভাবে এইটার মধ্যে যদি তাকাই, এই কার্বনটা হচ্ছে আমাদের এইটা, সিরিয়ালি এগাচ্ছি আর কি। এইখানে এইচ উপরের দিকে আছে সেজন্য এইচ হবে এটা, আর ওয়েস্ট নিচের দিকে থাকার কারণে ওয়েচ হবে এটা। আর এখানে লাস্ট কার্বন যেটা আছে এটা অক্সিজেনের পাশে, এই যে অক্সিজেনের পাশে যেটা আছে CH2OH উপরের দিকে থাকায় এইখানে CH2OH বসবে ইকুয়েটোরিয়ালে, আর অ্যাক্সিয়াল বরাবর নিচের দিকে বসবে হচ্ছে গিয়ে এইচ, মানে হাইড্রোজেনটা। এইভাবে করে আমরা আলফার যেটা ছিল ওই আলফারটাই এঁকে ফেলেছি। সেইমভাবে আমরা এখন বিটারটা আঁকবো, তারপর আমরা সিদ্ধান্ত নিব যে কে সবচেয়ে বেশি সুস্থিত। তো বিটারটা আঁকার জন্য সুবিধার্থে আমি এইটাকে আমি আবার আঁকবো, জাস্ট এটাকে আমি উল্টাইয়া দিব, এটা জাস্ট দেখানোর জন্য আঁকতেছি, চাইলেও আঁকতে পারি একই প্রশ্নের উত্তরে, না আঁকলেও চলবে, জাস্ট চেয়ারটা মাস্ট আঁকতে হবে।
যে আলফা এবং বিটার মধ্যে পার্থক্য হচ্ছে ওয়েজটা উপরে চলে যাবে আর এসটা নিচে থাকবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের বিটা। তাহলে এইটার জন্য যদি আমি সেমভাবে আঁকি, একই রকমভাবে আমরা, তাহলে এটা যদি উপরের দিকে হয় এটা নিচে, আবার এটা নিচের দিকে হলে এটা উপরের দিকে, এটা নিচের দিকে, এরপরে এইভাবে করে আমরা ইকুটোরিয়াল বন্ধনগুলো দিয়ে দিব। পরবর্তীতে হুবহু যা আছে সব সেম থাকবে, জাস্ট এই জায়গাটা পার্থক্য হবে। এই জায়গাটার মধ্যে ওয়েজ উপরের দিকে আছে, সেজন্য ওয়েজটা উপরের দিকে দিলাম আর এজটা নিচের দিকে, আর বাকিটা হুবহু আগেরটার মতোই, সব কিছু এখানেও সেম। তো ওইগুলা একটু আগে যেহেতু বুঝাইছি এটা আর বলতেছি না, আমি ডাইরেক্ট লিখে ফেলতেছি। এইভাবে করে আমরা এটা বিটারটাও এঁকে ফেলছি। এখন এই দুইটার মধ্যে আমরা যদি খেয়াল করি, আমাদের এইটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তা আমরা 3 আর 5-এর মধ্যে খেয়াল করব যে নিচের দিকে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন আছে আর এখানে ওয়েজ আছে, ঠিক আছে। আর এইখানেও যদি আমি নাম্বারিংটা করি 1, 2, 3, 4, 5 নাম্বার কার্বন, এইখানে আমাদের হাইড্রোজেন আছে আর এখানে আছে আমাদের হাইড্রোজেন আছে, ওয়েজটা কিন্তু নাই। তো এইখানে আমাদের এই ওয়েজটার সাথে এই হাইড্রোজেনগুলোর মধ্যে একটা মিথস্ক্রিয়া দেখা যাবে, 1,3 ডাইএক্সিয়াল যে মিথস্ক্রিয়াটা হয় আমরা আগে পড়ছিলাম। তো এখানে বিকর্ষণটা বা রিপালশনটা বেশি হবে আলফাটার মধ্যে। তো আলফাটার মধ্যে যদি বিকর্ষণ বেশি হয় তাহলে তাদের শক্তি বেড়ে যাবে, শক্তি বা এনার্জি বেড়ে যাবে। শক্তি বা এনার্জি যদি বেড়ে যায় তাহলে তার সুস্থিতিটা কমে যাবে বা স্টেবল যে ব্যাপারটা সেটা তুলনামূলকভাবে কমে যাবে যদি শক্তি বেশি হয়। শক্তি কখন বেশি হবে? যখন ওয়েজটা নিচের দিকে থাকবে। এবং এখানে আমরা দেখতেছি যে আর বাকি যে ওয়েজগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে কি আমাদের ইকুটোরিয়াল বন্ধনে আছে। যে ওয়েজগুলো আছে বাকি সবগুলো হচ্ছে ইকুটোরিয়াল বন্ধনে আছে, এই যে সবগুলো ইকুটোরিয়াল বন্ধনে আছে, শুধু একটা মাত্র ওয়েজ এক্সিয়াল বন্ধনে আছে, এটা এক্সিয়াল বন্ধন, এটা ইকুটোরিয়াল। যার কারণে এখানে 1, 3, এটা 1 নাম্বার, 1, 3 এবং 1, 5, মানে 1, 3 আর 1, 5-এর মধ্যে একটা ডাইএক্সিয়াল হচ্ছে গিয়ে মিথস্ক্রিয়া দেখা যাবে, মানে একটা রিপালশনের মতো বিকর্ষণ দেখা যাবে। যার কারণে এখানে শক্তিটা তুলনামূলকভাবে বিটা ডি গ্লুকোজের চাইতে বেড়ে যাবে, যার কারণে স্টেবল বা সুস্থিতিটা, শক্তি বাড়লে সুস্থিতি কমে যায় সেটা আমরা জানি। তো এই ক্ষেত্রে এই আলফা ডি গ্লুকোজের সুস্থিতিটা কমে যাবে। আর অপরদিকে আমরা যদি বিটা ডির দিকে নজর দিই, এখানে দেখবো যে যতগুলো ওয়েজ আছে সবগুলাই ইকুটোরিয়ালে আছে, কোনোটাই আমাদের এক্সিয়ালে নাই। আর হাইড্রোজেন এর মধ্যে যেটা হবে বিকর্ষণ সেটা তুলনামূলক আগেরটার চাইতে কম হবে। যার কারণে এই ক্ষেত্রে আমরা আর বলতে পারবো না যে এটা শক্তিটা বেশি বা তুলনামূলকভাবে ওইটার তুলনায় বেশি বৃদ্ধি পাবে, এরকম কিছু তো আর বলতে পারবো না, ওইটার তুলনায় কমই হবে। যার কারণে আমরা বলতে পারি যে এখানে আমাদের প্রশ্নটা ছিল যে আলফা ডি গ্লুকোজ অপেক্ষা বিটা ডি গ্লুকোজ অধিক স্থিতিশীল কেন, সেটার ব্যাখ্যাটার মধ্যে ওরা বললো যে আলফা ডি গ্লুকোজের দুটি কনফরমেশন রয়েছে, এর মধ্যে একটি হলো আলফা ডি গ্লুকোজ, অপরটি বিটা ডি গ্লুকোজ, মানে ব্যতিক্রমের ব্যাখ্যাটা আর কি। যে এগুলো বললো আলফা ডি গ্লুকোজের তুলনায় অধিকতর সুস্থিত হচ্ছে কি বিটা ডি গ্লুকোজটা, কারণ আলফা ডি গ্লুকোজের কনফরমেশন বা চেয়ার কনফরমেশন হতে দেখা যায় যে এর প্রতিসম কার্বনের হাইড্রোক্সিল গ্রুপটি অক্ষীয় অবস্থানে, এই যে অক্ষীয় অবস্থানে আছে, অক্ষীয় অবস্থানে, এবং বাকি গ্রুপের ওয়েজগুলো হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে ইকুটোরিয়ালে আছে, যেটা একটু আগে দেখেছি। এবং CH2 ওয়েজ গ্রুপটিও নিরক্ষীয় মানে ইকুটোরিয়াল অবস্থায় অবস্থিত। ফলে ওয়েজ গ্রুপ 5 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের হাইড্রোজেনের মধ্যে 1,3 দ্বিঅক্ষীয় বা ডাইএক্সিয়াল মিথস্ক্রিয়া দেখা যায় বা ইন্টারেকশন দেখা যায়, যার কারণে তাদের শক্তিটা বেড়ে যায়। শক্তি বেড়ে গেলে সুস্থিতিটা কমে যায়, সুস্থিতিটা কম হয়। এখানে 1,3 দ্বিঅক্ষীয় মিথস্ক্রিয়া উপস্থিত। তো এখানে অনেক বেশি পরিমাণে বিকর্ষণ কাজ করবে বা রিপালশন কাজ করবে, যার কারণে এটার স্টেবিলিটি কমে যাবে। আর অপর দিকে যদি বিটা ডি গ্লুকোজের দিকে নজর দিই, এখানে 4টি হাইড্রোক্সিল গ্রুপ যেগুলো আছে একটু আগে দেখাচ্ছি সবগুলোই হচ্ছে কি আমাদের নিরক্ষীয় অবস্থায় আছে, পাশাপাশি CH2 ওয়েচের মধ্যে যে হাইড্রোক্সিলটা আছে সেটাও নিরক্ষীয় অবস্থায় বা ইকুটোরিয়াল অবস্থানে অবস্থিত। ফলে এদের মধ্যে আলফা ডি গ্লুকোজের ন্যায় 1,3 দ্বিঅক্ষীয় মিথস্ক্রিয়া বা ডাইএক্সিয়াল ইন্টারেকশন দেখা যায় না বা কাজ করে না, অর্থাৎ এদের মধ্যে বিকর্ষণ কাজ করে না।
ফলে আলফা ডি গ্লুকোজের তুলনায় বিটা ডি গ্লুকোজের অধিকতর সুস্থিত হয়। এখানে 1,3 বলছে, 1,5 বলে নাই, কারণ হচ্ছে গিয়ে এখানে দুই দিক দিয়ে যদি আমি যাই, মানে কাছেরটা নিব, এখান থেকে গুনলে 1 2 3, আবার পিছন থেকেও যদি গুনি 1 2 3 হয়। এইটাকে আবার আমরা যদি উল্টা দিকে যাই তাও এটাকে 1 3 হিসেবে বলতে পারি, মানে এই হাইড্রোজেনটাকে। তো 1 5 1 3 দুইবার না বলে একসাথে 1 3 দ্বিঅক্ষীয় বলছে, মানে দুইটাকেই একটা নাম দিছে, 1 3 ডাইঅ্যাক্সিয়াল ইন্টারেকশন বলছে। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছি যে এই প্রশ্নটার উত্তরটা কীভাবে করব আমরা। তো এরপরের প্রশ্ন চলে যাচ্ছে আমি। এরপরের প্রশ্নটা হচ্ছে একটি অ্যালডোহেক্সোসকে কিভাবে কিটোহেক্সোসে পরিণত করা যায়। এখন অ্যালডোহেক্সোস বলতে কাকে বুঝাইছে? অ্যালডোহেক্সোস বলতে বোঝাচ্ছে যে গ্লুকোজকে বুঝাইছেন বা অ্যালডোজকে বুঝাইছে। অ্যালডোজ মূলত কি, আমি একদম যে যখন কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ বলছিলাম তখন বলছিলাম যে অ্যালডোজ কাকে বলে আর কিটোজ কাকে বলে। অ্যালডোজ হচ্ছে যেসব মনোস্যাকারাইডে অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকবে তাদেরকে আমরা অ্যালডোজ বলবো। মানে মোট কথা আমাদের যে কার্বোহাইড্রেটগুলো দেখব, এই কার্বোহাইড্রেটগুলোর মধ্যে যদি অ্যালডিহাইড গ্রুপ থাকে তাহলে সেটার নাম হবে অ্যালডোজ। আর যদি কিটোন গ্রুপ থাকে, যেসব মনোস্যাকারাইডে বা কার্বোহাইড্রেটে কিটো গ্রুপ উপস্থিত থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে কিটোজ বলবো। যেমন এক্সাম্পল হিসেবে ফ্রুক্টোজ আছে, দুইটাই গ্লুকোজের যে সংকেতটা সেইটাই C6H12O6। সেই ক্ষেত্রে এটাকে একটু চেঞ্জ করে লেখা হয়েছে CHOটাকে দেখানোর জন্য, যার কারণে গ্লুকোজটা হচ্ছে একটা অ্যালডোহেক্সোস, মানে 6টা কার্বন আছে। এখানে 5টা কার্বন, এখানে একটা কার্বন, টোটাল 6টা। আর এখানে অ্যালডো বলার কারণ হচ্ছে গিয়ে CHO গ্রুপ থাকার কারণে এটার নাম হচ্ছে অ্যালডোজ বা অ্যালডোহেক্সোস। গ্লুকোজ একটা এক্সাম্পল অ্যালডোহেক্সোসের। আর কিটোজের মধ্যে ফ্রুক্টোজের উদাহরণ দেওয়া হয়েছে, এটারও সংকেত একই রকম C6, সবগুলোকে যদি একসাথে করি C6H12O6, কিন্তু এটার নাম হয়ে গেছে কিটোহেক্সোস। কিটোহেক্সোস কেন? কারণ এখানে কিটোন গ্রুপ উপস্থিত আছে এবং পাশাপাশি 6টা কার্বন আছে, 4টা 5টা 6টা, যার কারণে এটাকে আমরা বলবো কিটোহেক্সোস। এক্সাম্পল হচ্ছে ফ্রুক্টোজ। তো আমরা এখন দেখব অ্যালডোহেক্সোস থেকে কিভাবে কিটোহেক্সোস মানে ডি গ্লুকোজ থেকে কিভাবে ডি ফ্রুক্টোজ তৈরি করা যায়, এই প্রশ্নটার সমাধান করব। তো প্রশ্নটা ছিল এটাই যে একটি অ্যালডোহেক্সোসকে কিভাবে কিটোহেক্সোসে পরিণত করা যায়। আর এটা হচ্ছে শামসের 57 নম্বর পৃষ্ঠায়ও আছে। তো প্রথমত যেহেতু অ্যালডোহেক্সোস বলছি, অ্যালডোহেক্সোসের এক্সাম্পল হিসেবে আমরা ডি গ্লুকোজকে নিব। গ্লুকোজের সংকেত হচ্ছে মানে গাঠনিক সংকেতের মধ্যে আমরা 6টা কার্বন দেখতে পাই। 6 নম্বর কার্বন হচ্ছে CH2OH থাকে। আর যেহেতু এটা অ্যালডোহেক্সোসের এক্সাম্পল হিসেবে, সেজন্য এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকবে, যে সেটা এক প্রান্তে থাকবে। এক প্রান্তে যদি CH2OH দিয়ে দিই আর এক প্রান্তে অবশ্যই আমাদের CHO দিব, কারণ এটা একটা অ্যালডোহেক্সোসের এক্সাম্পল। আর প্রত্যেকটা কার্বনে আরও 2টা করে হাত রয়ে যাবে এবং এইগুলোর মধ্যে শেষের দিকে 2টার মধ্যে এই কাঠামোটা সেম, OH থাকবে, OH একই পাশে। আর এগুলোর মধ্যে চেঞ্জ হবে, OH এই পাশে ছিল, OHটা এই পাশে চলে আসবে, Hটা এই পাশে, H এই পাশে চলে আসবে, OHটা ওই পাশে। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যালডোহেক্সোসের এক্সাম্পল। অ্যালডোহেক্সোস 6 কার্বন, সেজন্য হেক্সোস, আর অ্যালডিহাইড গ্রুপ থাকার কারণে এটার নাম অ্যালডো। তো এটার মূলত উদাহরণটা হচ্ছে ডি গ্লুকোজের এক্সাম্পল হিসেবে এটা দেওয়া হয়েছে। এখান থেকে আমরা তৈরি করব হচ্ছে গিয়ে কিটোহেক্সোসে পরিণত করব, মানে CHO গ্রুপটাকে সরাতে হবে। আমার মেইন টার্গেট হচ্ছে CHO গ্রুপটাকে সরাইয়া এই জায়গায় আমরা একটা কিটোন গ্রুপ CO গ্রুপ যুক্ত করব, যার মাধ্যমে এটা কিটোহেক্সোসে পরিণত হবে এবং সেই এক্সাম্পলটার মধ্যে 6টা কার্বনই থাকতে হবে। তো প্রথমে স্টেপে আমরা হচ্ছে গিয়ে এই অ্যালডোজের সাথে আমরা অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া ঘটাবো। ফিনাইল হাইড্রোজেন মানে হচ্ছে যেখানে আমাদের 2টা নাইট্রোজেন থাকবে, 2টা নাইট্রোজেন থাকলে সেটাকে আমরা হাইড্রোজেন বলে থাকি। তার সাথে ফিনাইল বলছি, ফিনাইল মানে হচ্ছে আমাদের C6H6 হচ্ছে আমাদের বেনজিন। মানে বেনজিন থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে বের করে ফেলি,
যে কোনো একটা জায়গা থেকে যদি হাইড্রোজেন একটাকে বের করে ফেলি তাহলে এই C6H6 থেকে সেটা হয়ে যায় C6H5, যেটাকে আমরা বলি ফিনাইল। তো এই ফিনাইল গ্রুপটা যুক্ত হবে C6H5, যার সাথে যে এই যে NH গ্রুপ, আর এখানে হচ্ছে NH3, এখান থেকে হচ্ছে NH3 না, এখানে হবে NH2। এই যৌগটাকে আমরা বলবো ফিনাইল হাইড্রোজেন। কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা যদি স্ট্রাকচারটা দেখি, নাইট্রোজেনের হচ্ছে গিয়ে যোজনী 3, তো 3 মিলানোর জন্য আমরা এখানে হাইড্রোজেন কয়টা করে দিতে পারি? এই নাইট্রোজেনটার দিকে যদি তাকাই, এই নাইট্রোজেনের অলরেডি দুই দিকে একটা নাইট্রোজেনের জন্য একটা বন্ধন, আর এখানে কার্বন মানে C6H5 এর সাথে একটা বন্ধন দিয়ে দুইটা চলে গেছে। আর একটা যোজনী তার মিলানোর জন্য 3টা বানানোর জন্য এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে NH। আর এই নাইট্রোজেনটার অলরেডি এই যে এখানে একটা আর এদিকে দুইটা দিতে হবে। দুইটার জন্য আমাদের হচ্ছে কি মূলত দুইটা বলতে এখানে দুই দিকে দুইটা হাইড্রোজেনকে বুঝেছি, একটা এদিকে একটা এদিকে, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। তাহলে এখানে NH2 NHC6H5 কে আমরা বলবো হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। তো এই ফিনাইল হাইড্রোজেনটা প্রভাবক হিসেবে আমরা অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন যখন দিব, এটা যখন আমি অতিরিক্ত পরিমাণে এই ডি গ্লুকোজের সাথে মিশাবো বা অ্যালডোহেক্সোজের সাথে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া ঘটালে ওসাজন উৎপন্ন হবে। ওসাজনটা দেখতে কীরকম সেটা হচ্ছে কি, আমাদের টার্গেটটা হচ্ছে এইটাকে সরানো। তো এটাকে আমরা সরানোর জন্য প্রথমত কি করতে পারি, এখানে আগের মতো স্ট্রাকচারটা লিখে ফেলি যে 6টা কার্বন লাগবে। নিচের দিকে সব কিছু সেমই থাকবে, এখানে CH2OH লিখলাম, এইদিকে হচ্ছে OH H OH H, এরপর হচ্ছে গিয়ে OH H, এই জায়গায় দুইটার মধ্যে চেঞ্জ হবে। এখানে আমাদের অতিরিক্ত পরিমাণে দিচ্ছি এটা, ঠিক আছে, এটা অনেক বেশি পরিমাণে আছে। তো এখান থেকে আমাদের এই যে CHO যেটা ছিল ওইখান থেকে এই যে CHটা থেকে যাবে, অক্সিজেনটা বের হয়ে যাবে। অক্সিজেনটা বের হয়ে গেলে এইখানকার যে আমাদের এই যে এটার আর কি, এটার ভিতরে যে H2 ছিল ওই H2-র সাথে এখানকার এই অক্সিজেনটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে কি বের হয়ে যাবে? পানি বের হয়ে যাবে H2 আকারে, মাইনাস H2 আকারে এখান থেকে বের হয়ে গেলে এখানে CH থাকবে, আর হচ্ছে গিয়ে এই নাইট্রোজেন থেকে বাকি যা আছে সব কিছু বসে যাবে। আর এখানে আমি একটু আগে দেখাইছি এই H2 বের হয়ে যাওয়া মানে এখানে দুইটা বন্ধন, এই যে দুইটা বন্ধন আছে, এই দুইটা বন্ধন এসে এই জায়গায় কার্বনের সাথে যুক্ত হবে। আশা করি এই লাইনটা কীভাবে হয়েছে বুঝতে পারছি। এখান থেকে H2 বের হয়ে যাওয়া মানে এখানে দুইটা বন্ধন ছিল, এই দুইটা বন্ধন এসে কার্বনের সাথে যুক্ত হয়েছে। আর এখানে যে একটা হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটাকে আমি এই পাশে লিখছি, আর অক্সিজেনটা আর এখানকার দুইটা হাইড্রোজেন মিলে পানি হয়ে এখান থেকে বের হয়ে গেছে। তো পানিটা দেখানোর দরকার নেই, ওইটা আমাদের মেইন উৎপাদ না, তো দরকার নেই এটা দেখানোর। ওইটা মূলত কীভাবে বেরোচ্ছে সেটা বললাম। আর এখানে এই কার্বনের মধ্যে ঘটবে হচ্ছে গিয়ে, এটা যেহেতু অতিরিক্ত পরিমাণে নিয়েছি, এখান থেকেও আমাদের আরেকটা পানির অণু বের হয়ে যাবে। এখানে OH আছে আর এদিকে H আছে, এই দুইটা অংশ যদি বের হয়ে যায় H2 বের হয়ে যাবে। বাকি থাকে এখানে হুবহু আগেরটার মতো করে, এইখানে আমাদের নাইট্রোজেন, তার সাথে হচ্ছে গিয়ে NHC6H5, বাকিটা আগের মতো, মানে এই দুইটা জায়গায় পরিবর্তন হয়েছে। এই দুইটা জায়গার মধ্যে আমাদের কিটোহেক্সোজের বাকি কাজগুলো হবে। তো এটার নাম হচ্ছে কি আমাদের ওসাজন, এই যৌগটার নামই হচ্ছে ওসাজন। ওসাজন উৎপন্ন হলো। এই ওসাজনের সাথে পরবর্তীতে আমরা ওসাজনকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করব। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা যদি আমি এটাকে আদ্র বিশ্লেষণ করি তাহলে এখান থেকে ওসোন উৎপন্ন হবে, ওসাজন থেকে ওসোন উৎপন্ন হবে। তো সেটা কীভাবে হবে তা হচ্ছে এদিক দিয়ে দেখাই, দেখা যাচ্ছে কি না, এখানে আমরা হচ্ছে গিয়ে অ্যাসিড দেব, অ্যাসিড দেওয়া মানে এখানে H+ আসবে, ঠিক আছে। আদ্র বিশ্লেষণ করব, আদ্র বিশ্লেষণ মানে পানির উপস্থিতিতে, পানির উপস্থিতিতে যদি আমি আদ্র বিশ্লেষণ করে উত্তপ্ত করি তাহলে এই ক্ষেত্রে বললাম যে ওসাজন থেকে, এই ওসাজনটা থেকে ওসোন উৎপন্ন হবে। ওসোনটা দেখতে কীরকম, তো সেটা আমি প্রথমে এঁকে ফেলি। এখানে আগের মতো কাহিনী থাকবে, হচ্ছে গিয়ে 6টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা, এরপর 6টা CH2। নিচের দিকে কোনো চেঞ্জ নাই, নিচের দিকে যা আছে আগের মতো হুবহু সেমই থাকবে।
জাস্ট এই দুইটা কার্বনের মধ্যেই সব কিছু ঘটবে। উপরের দিকে যে দুইটা কার্বন আছে এই দুইটা কার্বনের মধ্যে যা কিছু হবে সব ঘটবে। এই কার্বনটার মধ্যে আমাদের CO যুক্ত হবে, আর এই কার্বনটা হচ্ছে গিয়ে এই জায়গায় এখানে যে পানিটা দিছিলাম ওই পানির অংশটা থেকে আমাদের এই অক্সিজেনগুলো আসলো, আর এই সাথে এই অংশগুলো বের হয়ে গেল। তো এখান থেকে আমাদের এই ওজোনটা উৎপন্ন হলো। এটা মনে রাখতে হবে যে কিটোন আমরা চাচ্ছি, কিটোন দেখতে কিরকম, কিটোন দেখতে হচ্ছে এইরকম, মানে CO গ্রুপটা থাকবে। তো সেইটার লক্ষ্যে মানে সেটা পাওয়ার উদ্দেশ্যেই আমরা অ্যালডোজকে প্রথমে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন দিয়ে ওসাজনে পরিণত করলাম। ওসাজনকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড মূলত দেখেন এই হাইড্রোক্লোরিক থেকে হাইড্রোজেনটা পাবো আর কি, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে একটা প্রোটন পাবো। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কে পানি দ্বারা মানে আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ মানে পানি, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে ওজোন উৎপন্ন হবে। ওই ওজোনটা দেখতে কীরকম সেটা আমাদের মনে রাখতে হবে। ওজোনটা বলতে মূলত বোঝাচ্ছি যে এই দুইটা কার্বনেই আমাদের চেঞ্জ হবে। এই দুইটা কার্বনের মধ্যে অবশ্যই চাচ্ছি আমি কিটোন আনতে, এবং মনে রাখতে হবে অ্যালডিহাইড যখন আসে তখন সেটা প্রান্তে থাকে, মানে একদম 1 নাম্বার কার্বনে, কিন্তু কিটোন যখন আসে সেটা 1 নাম্বার কার্বনে থাকতে পারে না। কিটোন সবসময় মানে শিকলের ভিতরে থাকবে, প্রান্তে থাকতে পারবে না। তো সেই জন্য আমরা কিটোনটাকে এই যে ভিতরে যে কিটোন আছে এই কিটোনটাকে রাখছি, ঠিক আছে। বাইরে কিন্তু কিটোন নাই, বাইরে H আছে। তো এই যে এই অংশটা আছে এই অংশটাকে চেঞ্জ করব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিতরে COটা থাকা, ঠিক আছে। তো এই দুই জায়গায় আমাদের এই অংশটা একই রকম থাকার কারণে বের হয়ে গিয়ে এই দুই অংশের মধ্যে একই রকম অক্সিজেনে যুক্ত হয়েছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে ওজোন। ওজোন পেয়ে গেলাম আমরা, এটা ছিল ওসাজন আর এটা হচ্ছে ওজোন। এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে লাস্ট স্টেপে হচ্ছে গিয়ে আমরা এই উৎপন্ন যে ওজোনটা পাইছি এরপর উৎপন্ন ওজোনকে আমরা জিঙ্ক গুঁড়া বা জিঙ্ক চূর্ণ দিব, জিঙ্ক চূর্ণ ও অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে গিয়ে CH3COOH, ইথানোয়িক অ্যাসিড আর কি, ইথানোয়িক অ্যাসিডকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলে থাকি। এই যারা বিজারিত করলে আমরা এখান থেকে কিটোহেক্সোজ উৎপন্ন হয়ে যাবে। বিজারিত করা মানে আমাদের এখানে H যুক্ত হওয়া, বিজারণ মানে কি হাইড্রোজেন যুক্ত হওয়া। তো এইখানে আমাদের বললাম যে এটাই চাচ্ছিলাম, এই অংশটাই মানে কিটো অংশটাই চাচ্ছিলাম, যেটা আমরা পেয়ে গেছিলাম। জাস্ট এখন আমাদের উপরের অংশটা চেঞ্জ করতে হবে। উপরের অংশটা চেঞ্জ করার জন্য আমরা এখানে জিঙ্ক চূর্ণ এবং অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা বিজারণ ঘটাবো বা বিজারিত করলে আমাদের যে কাঙ্ক্ষিত যে আমরা অ্যালডোহেক্সোজ থেকে যে কিটোহেক্সোজ চাচ্ছিলাম সেটা পেয়ে যাব। সেটা দেখতে এরকম, মূলত ফ্রুক্টোজ পাবো আর কি। 6টা কার্বন লাগবে, এখানে আমাদের 6টা কার্বন, এবং এই জায়গায় আমাদের হচ্ছে এই অংশটা হবে না, কিটোন থাকবে। তো এখানে আগের মতো OH H OH H OH H, এখানে কিটোন মূলটা গ্রুপটা মানে এইটুকু হুবু আগের মতো লিখে ফেলছি। এখানে জিঙ্ক চূর্ণ এবং অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার কারণে এই জায়গায় আমাদের এই নিচের অংশে যে CH2OH ছিল ঠিক ওই রকম CH2OH হয়ে যাবে, মানে এই অংশটা হুবু সেম হয়ে যাবে। এখানে CH2OH আগে থেকে CO ছিল, সেইখানে COর সাথে আমরা H ছিল, এখন জাস্ট আমাদের দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে, মানে আগে থেকে আমাদের CHO এই অংশটা ছিল, জাস্ট দুইটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। এটা দেওয়ার কারণে জিঙ্ক চূর্ণ এবং অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার কারণে এই অংশটা এইভাবে যুক্ত হলো। তো এখান থেকে আমরা লাস্ট পর্যন্ত আমরা কিটোহেক্সোজ পেয়ে গেছি। কিটোহেক্সোজ যেটা মূলত হচ্ছে আমাদের ডি ফ্রুক্টোজ পেয়ে গেছি। তাহলে ফ্রুক্টোজ হচ্ছে গিয়ে একটা কিটোজ যেখানে CO গ্রুপ থাকবে, আর গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ যেটার মধ্যে CHO গ্রুপ থাকবে, এবং এটা অ্যালডোহেক্সোজ আর এটা হচ্ছে কিটোহেক্সোজ। এটাই ছিল এই প্রশ্নটার উত্তর, যে একটি অ্যালডোহেক্সোজকে যে কোনো একটা অ্যালডোহেক্সোজকে আমরা কিভাবে কিটোহেক্সোজে পরিণত করতে পারি সেটাই আমরা দেখলাম। আর ব্যাখ্যাটা ব্যতিক্রমে আছে, বা আমি চাইলে পরে ছবি পাঠিয়ে দেব। এই প্রশ্নটার উত্তর কেন এরপরে হচ্ছে গিয়ে another one প্রশ্ন, যে গ্লুকোজ ও ফ্রুক্টোজ বিজারক চিনি কিন্তু সুক্রোজ বিজারক চিনি অবিজারক চিনি।
ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে বিজারক চিনি, কিন্তু আমাদের সুক্রোজটা হচ্ছে গিয়ে অবিজারক চিনি। এটার সংজ্ঞাটা পড়লে আমরা বুঝতে পারবো যে কেন এটা হচ্ছে, মানে বিজারক চিনি আর অবিজারক চিনি কিন্তু আমরা আগে দেখছিলাম যে বিজারক চিনি হচ্ছে যে সকল কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণে মুক্ত অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকবে বা থাকার কারণে বিভিন্ন জারক পদার্থকে তারা বিজারিত করতে পারে এবং নিজে জারিত হয়, তাদেরকে বিজারক চিনি বলে। মোট কথা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ সেটা মুক্ত অবস্থায় থাকতে হবে, কোনো বদ্ধ বা চাকরিক হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে যে সকল কার্বোহাইড্রেটের মধ্যে এবং জলীয় দ্রবণে অবশ্যই এই অংশটা থাকবে এবং যারা হচ্ছে ফেলিং দ্রবণ, টলেন্ট বিকারক এবং ব্রোমিন পানিকে বিজারিত করতে পারবে এবং নিজে জারিত হয়, তাদেরকে আমরা বিজারক চিনি বলবো। আর যে সকল কার্বোহাইড্রেটের জলীয় দ্রবণে মুক্ত অ্যালডিহাইড গ্রুপ অনুপস্থিত থাকে, ফলে বিভিন্ন জারক পদার্থের সাথে বিক্রিয়া করে না, তাদেরকে অবিজারক চিনি বলে। যারা হচ্ছে গিয়ে ধরলাম যে বদ্ধ অবস্থায় বা চাকরিক অবস্থায় আছে, মানে তাদের অ্যালডিহাইড গ্রুপটা বা কিটোন গ্রুপটা হচ্ছে গিয়ে চাকরিক বা চক্রের মধ্যে আবদ্ধ, মুক্ত অবস্থায় নেই, তারা তো আর যে বিজারক বা জারক পদার্থকে তারা বিজারিত করতে পারবে না, তাহলে তাদেরকে আমরা অবিজারক চিনি বলবো। তো আমাদের এখানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে বিজারক চিনি, তার মানে বুঝে গেলাম এরা আমাদের ওই যে বিজারক চিনি যে সংজ্ঞাটা ছিল সেটাকে মেনে চলে। যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আমরা সংকেতটা এখানে আঁকছিও, যে এই সংকেতটার মধ্যে আমরা যদি তাকাই, এই অ্যালডিহাইড গ্রুপটা আমাদের মুক্ত অবস্থায় আছে, এই যে সরল শিকলটার দিকে যদি তাকাই, এটা কোনো বদ্ধ অবস্থায় নেই, এখানে সিএইচও গ্রুপটা মুক্ত অবস্থায় আছে জলীয় দ্রবণে অবশ্যই, তখন এটা আমাদের ওই যে বিভিন্ন জারক পদার্থ যারা ছিল ফেলিং দ্রবণ, টলেন্ট বিকারক এবং ব্রোমিন পানিকে তারা বিজারিত করতে পারে এবং নিজে জারিত হয়, যার কারণে গ্লুকোজ হচ্ছে একটা বিজারক চিনি। একই রকমভাবে আমরা ফ্রুক্টোজের চিত্রটা এঁকেও বলতে পারি যে ফ্রুক্টোজের মধ্যে আমাদের এই কিটোন গ্রুপটা হচ্ছে গিয়ে একটা মুক্ত শিকলের মধ্যে আছে, মানে হচ্ছে এটা মুক্ত অবস্থায় আছে, আমাদের জলীয় দ্রবণে এটা কোনো চাকরিক গঠন নেই বা চাকরিক অবস্থা এখন নেই, যার কারণে এটা হচ্ছে আমাদের জলীয় দ্রবণে এই যে বিভিন্ন জারক পদার্থকে বিজারিত করতে পারবে এবং নিজে জারিত হতে পারবে, যার কারণে এটাকে আমরা একটা বিজারক চিনির এক্সাম্পল হিসেবে বলতে পারি। এরপরে আমাদের কিন্তু বলছিল যে এই প্রশ্নের যে মধ্যে, হ্যাঁ এটা প্রশ্ন ছিল, ওই যে ব্যতিক্রম একটা প্রশ্ন ছিল না যে ফ্রুক্টোজের মধ্যে কোনো বিজারক গ্রুপ না থাকা সত্ত্বেও সেটা কেন মানে বিজারক চিনি, এরকম একটা প্রশ্ন ছিল না? ওইটা হয়তো মনে হয় ফ্রুক্টোজের আমি মধ্যে এখনো দেখিনি, দেখলে বলা যেতে পারে আর কি। কোনো মানে মুক্ত শিকল কোনো অ্যালডিহাইড গ্রুপ নেই, মানে এটা যদি বিস্তারিত বলতো আর কি এটা সম্পর্কে। অ্যালডিহাইড ফ্রুক্টোজের মধ্যে হচ্ছে কিটো গ্রুপ থাকবে। এটা কি আমরা যে লেখছি ব্যতিক্রম, মানে এরপর ফ্রুক্টোজের মধ্যে ডিরেক্ট কোনো মুক্ত অ্যালডিহাইড গ্রুপ এটার পরেও ব্যাখ্যা একটু সেটা ব্যাখ্যা করেন। কত নম্বর প্রশ্ন এর ব্যতিক্রমে? আমার কাছে এখন সাজেশনটা নাই সামনে, এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমি এটা দেখবো। ওই প্রশ্নটা আমার এখনো দেখা হয়নি যে সেজন্য সঠিকভাবে বলতে পারতেছি না। ওই প্রশ্নটা আমি এখনো দেখিনি, যে প্রশ্নটা তুমি বলছো আর কি। তো এটা দেখে নেক্সট যেদিন আলোচনা করবো সেদিন আমি ওইটা নিয়ে আলোচনা করবো। আপাতত আমি জাস্ট এটুকু বলতে চাচ্ছি যে এই দুজনকে ওরা প্রশ্নের মধ্যে বলছে কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বিজারক চিনি, তো আমরা বলবো যে জাস্ট ওদের মধ্যে আমরা যে বিজারক চিনির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থাকার কারণে চিত্র এঁকে দিই, যার কারণে এরা হচ্ছে বিজারক চিনি। আর সুক্রোজে অবিজারক চিনি কেন, সেটার ব্যাখ্যাটা হচ্ছে অপরদিকে সুক্রোজ হচ্ছে অবিজারক চিনি হওয়ার কারণ হচ্ছে গিয়ে এর এর গঠনটা, মানে সুক্রোজটা দেখতে কিরকম সেটা হচ্ছে চাকরিক গঠন অনেকটা, মানে চাকরিক গঠন থাকার কারণে এর মধ্যে হচ্ছে কোনো আমাদের মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত আমাদের কিটোন গ্রুপটা নেই। তো সুক্রোজে গ্লুকোজ ও ফ্রুক্টোজ নামক দুটি মনোস্যাকারাইডের সমন্বয়ে গঠিত, মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজকে যদি আমি একসাথে করে জোড়া লাগাই দিই বিক্রিয়ার মাধ্যমে, তখন আমরা পাবো হচ্ছে কি সুক্রোজটা। তাহলে সুক্রোজটা মূলত কার মাধ্যমে তৈরি হয়েছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজের মাধ্যমে এই দুটি মনোস্যাকারাইডের সমন্বয় করে, মানে সুক্রোজটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড, তাহলে দুইটা মনোস্যাকারাইডের মাধ্যমে গঠিত হয়েছে আর কি সুক্রোজ। তো এই সমন্বয়ের মাধ্যমে আমরা বা সমন্বয়ের সময় গ্লুকোজের মুক্ত অ্যালডিহাইড যেটা ছিল এবং ফ্রুক্টোজের মুক্ত কিটোন গ্রুপটা পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে। মূলত হচ্ছে দেখতে এইটা এরকম, এখানে একটা অংশ হচ্ছে গ্লুকোজ আর একটা অংশ হচ্ছে ফ্রুক্টোজ, এই দুইটা যখন পরস্পর যুক্ত হয় এই বন্ধনটা
মাঝখানে যে অক্সিজেনটা আছে এই বন্ধনটাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন বলি। এই গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে সুক্রোজটা গঠিত হয়। সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, যেখানে একটা মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ আর একটা মনোস্যাকারাইড হচ্ছে কি আমাদের ফ্রুক্টোজ। দুইটা মনোস্যাকারাইডের সমন্বয়ে এই সুক্রোজটা তৈরি হয়, যেখানে অংশটা বা যে অংশটার মাধ্যমে এটা যুক্ত হয় বা যে বন্ধনটার মাধ্যমে, ওটাকে আমরা বলে থাকি গ্লাইকোসাইডিক বন্ধন দিয়ে তৈরি করে বা পরস্পরের সাথে যুক্ত হয়। অর্থাৎ সুক্রোজ একটি ডাইস্যাকারাইড। এই বন্ধন গঠনের ফলে মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ আর উপস্থিত থাকে না। আগে যেরকম গ্লুকোজের একটা মুক্ত অ্যালডিহাইড গ্রুপ ছিল এবং কিটোনের মধ্যে যে আমাদের কিটোন গ্রুপটাও ছিল, সেইগুলো এখন আর উপস্থিত থাকবে না, কারণ তারা পরস্পর এই জায়গায় মধ্যেই ছিল, এই জায়গাটা থেকে যুক্ত হয়ে সেটা আমাদের কি হয়ে গেছে, একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, যার কারণে এখানে আর কোনো উপস্থিত থাকে না। বিজারক চিনি বা শর্করা হিসেবে কাজ করার জন্য মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপের উপস্থিতি জরুরি। মানে বিজারক চিনি সংজ্ঞার মধ্যেই ছিল যে মুক্ত অবস্থায় অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ থাকতে হবে, কিন্তু যেহেতু আমাদের সুক্রোজে এই গ্রুপগুলো মুক্ত অবস্থায় আর নেই, তাই এটি বিজারক ক্ষমতা হারিয়ে ফেলে এবং অবিজারক চিনি হিসেবে পরিণত হয়। এরপর চিত্রটা এঁকে দিব। চিত্রটার মধ্যে আমাদের এটা ফ্রুক্টোজের সংকেত। ফ্রুক্টোজের মধ্যে বলছিলাম যে 5টা কার্বন, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে আমাদের 5টা কার্বন আছে না, কার্বন তো 6টাই থাকে, ফ্রুক্টোজের মধ্যে তো কার্বন 6টা থাকে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন আছে। ফ্রুক্টোজের সংকেতটা এরকম হবে, এটা মনে রাখতে হবে, ফ্রুক্টোজের সংকেতটা দেখতে এরকম হবে। আর গ্লুকোজের সংকেতটা আমরা আগেই দেখছি। তো এইটার মধ্যে আমাদের এই দিক দিয়ে আমরা আলফা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজের মধ্যে দেখছি এখানে ওয়েজ থাকে, সেম এখানেও ফ্রুক্টোজের মধ্যে CH2OH এর পাশে একটা অংশ থাকে, হয়তো হাইড্রোজেন থাকে এখানে। তো এই দুইটা অংশ মধ্যে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে গিয়ে এখানকার ওয়েস যেটা ছিল ওই ওয়েসের অক্সিজেনটার সাথে এখানকার বন্ধনটা গঠিত হয়। মোট কথা এটা সুক্রোজের গাঠনিক সংকেত, এই সংকেতটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই প্রশ্নটাও শেষ হলো। এরপর হচ্ছে গ্লুকোজকে শুষ্ক মিথানোয়িক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, এখানে একটা প্রশ্ন আছে যে তোর এই মানে গ্লুকোজ ফ্রুক্টোজ হচ্ছে মিউটা ঘূর্ণন প্রদর্শন করে কিন্তু সুক্রোজ মিউটা ঘূর্ণন প্রদর্শন করে না, এটা মানে মিউটা ঘূর্ণনটা কি মূলত? মিউটার ঘূর্ণনটা হচ্ছে ওই দিন তো মনে হয় আলোচনা করছিলাম এর আগের ক্লাসে, এই যে তারা হচ্ছে গিয়ে, আচ্ছা মিউটার ঘূর্ণন কাকে বলে, এটা হচ্ছে 152 পৃষ্ঠা, এই যে এটা মিউটার ঘূর্ণনের সংজ্ঞাটা হচ্ছে এটা। কোনো মনোস্যাকারাইড বা বিজারক চিনি সমূহকে অ্যামফিপ্রোটিক দ্রবণ বা দ্রাবক, যেমন সেটা হচ্ছে পানি বা পিরিডিন বা ক্রিসল মিশ্রণে দ্রবীভূত করলে যদি সময়ের সাথে সাথে এর আপেক্ষিক ঘূর্ণনের মান পরিবর্তিত হতে থাকে এবং শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট মানে এসে পৌঁছায়, তবে এই ঘটনাটাকে আমরা মিউটার রোটেশন বা মিউটার ঘূর্ণন বলে থাকি। মোট কথা হচ্ছে আমরা এই যে গঠনগুলোকে দেখবো বা যেই স্ট্রাকচারগুলোকে দেখবো, এগুলো নিয়মিত এই দ্রবকগুলোর মধ্যে যদি থাকে, এগুলো মানগুলো চেঞ্জ হতে থাকে, মানে তাদের যে স্ট্রাকচারটা সেটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়ে হয়ে একটা নির্দিষ্ট মানে এসে তারা স্থির হয়। এই নির্দিষ্ট মানে যে স্থির হয় এই ঘটনাটাকে আমরা বলবো মিউটার রোটেশন, বা এই ঘূর্ণনের ব্যাপারটাকে আমরা বলবো মিউটার রোটেশন। মানে এখানে একটা বন্ধন কোণ যে ছিল আগে, বন্ধন কোণটা চেঞ্জ হয়ে যাবে এই দ্রবণগুলোতে, চেঞ্জ হয়ে হয়ে লাস্ট পর্যন্ত একটা মান এসে ওরা স্টেবল হবে। ওই মানটা যে বা ওই যে ঘটনাটা যে ঘটলো, যে ঘুরলো, যারা মিউটার রোটেশন যে ঘটলো, এটাকে আমরা মিউটার ঘূর্ণন বলবো আর কি, যে রোটেশনটা ঘটলো তাকে মিউটার ঘূর্ণন বলবো, এই ব্যাপারটা ঘটে আর কি। আচ্ছা ঠিক আছে। মোট কথা মিউটার রোটেশন বলতে এই জিনিসটাকে বুঝে যে এটা মানে আগে এক রকমের স্ট্রাকচার ছিল, এরপরে এই দ্রাবকগুলোর মধ্যে থাকার মানে যাওয়ার ফলে এদের রোটেশনের কারণে আমাদের হচ্ছে ইনভার্ট, এই যে ইনভার্ট চিনির এই সংজ্ঞাটা বলার জন্য তখন বলছিলাম আর কি, যে ইনভার্ট চিনি কি, সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে সমমোলার মিশ্রণ যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরি করে, এই গ্লুকোজ ও ফ্রুক্টোজের সমমোলার মিশ্রণকে উল্টা চিনি বা ইনভার্ট সুগার বলা হয়। মোট কথা হচ্ছে এদের মানটা চেঞ্জ হয়ে যায়, ঘূর্ণনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সুক্রোজটা হচ্ছে কি আদ্র বিশ্লেষণ করলে এই মানগুলো পাওয়া যায় আর কি। আগের ক্লাসে আমি যখন এই যে মিউটার মানে এদের স্ট্রাকচার গুলো চেঞ্জ হয়ে যায় নাকি এদের মানে আলাদা কোনো মান আছে? মানে এদের যে ওই যে ঘূর্ণন কোণ বা কোণ যে ছিল এই কোণটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে একটা আরেকটা মানে এসে ফিক্সড হয়, এই ব্যাপারটাই যে ঘটে এই ব্যাপারটাকে আমরা বলি মিউটার ঘূর্ণন আর কি। তার মানে তাদের স্ট্রাকচার উপর চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ, মানে তাদের স্ট্রাকচারের মধ্যে যে কোণটা ছিল, মানে ঘূর্ণনের জন্য যে কোণটা ছিল ওই কোণটাই চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। এরপরে আমরা আরেকটা কোশ্চেনে চলে যাচ্ছি। গ্লুকোজকে শুষ্ক মিথানোয়িক
হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করলে আলফা ডি এবং বিটা ডি মিথাইল গ্লাইকোসাইড পাওয়া যায়, এটার ব্যাখ্যাটা। তো এটার জন্য আমাদের যে গ্লুকোজের চেয়ার কনফরমেশনটা লাগবে, চেয়ার কনফরমেশনটা তো আমরা আগে এঁকে ফেলছি। গ্লুকোজের সাথে এই চেয়ার কনফরমেশনের সাথে আমরা শুষ্ক মিথানোয়িক হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে আমরা যেহেতু দুইটা চেয়ার কনফরমেশনের চিত্র আছে, দুইটার সাথে দুইটা নতুন করে যৌগ পাবো। একটা পাবো আলফা ডি আর একটা পাবো বিটা ডি, মিথাইল গ্লাইকোসাইড পাওয়া যায়। এটা কিভাবে পাওয়া যায় সেই ব্যাপারটাই ব্যাখ্যা করতে বলছে। তো সেটা পাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে বলতে পারি যে গ্লুকোজকে যদি আমি শুষ্ক মিথানোয়িক হাইড্রোক্লোরিক দ্বারা বিক্রিয়া ঘটাই, তাহলে মিথাইল আলফা ডি গ্লাইকোসাইড পাবো, আর মিথাইল বিটা ডি গ্লাইকোসাইডও উৎপন্ন হবে। অর্থাৎ গরম মিথানল মিশ্রিত হাইড্রোক্লোরিক এর সাথে বিক্রিয়া ঘটাবো। মানে আমাদের এই যৌগটার সাথে যদি আমি এইখানে এটার সাথে যদি আমি যুক্ত করি হচ্ছে গিয়ে মিথানল, গরম মিথানল দেখতে কিরকম CH3OH আর কি। তো এখানে যদি আমি এটাকে একটু চেঞ্জ করে লিখি, CH3OH কে আমি একটু উল্টাভাবে লিখছি আর কি। CH3OH হচ্ছে আমাদের মিথানল। এই মিথানল এবং আমি হচ্ছে অ্যাসিড হিসেবে দিব হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের এখানে একটা H+ আসবে, মানে অ্যাসিড থেকে তো প্রোটনই আসবে। তো এইখানকার আমাদের এই OH এর মধ্যে যে Hটা আছে, এই Hটা আর এখানকার OHটা বিক্রিয়া করে বের হয়ে যাবে, আর এখানে বাকি আছে কি OCH3। এই OCH3টা এসে এই জায়গায় যুক্ত হবে। মোট কথা এই জায়গায় আমাদের OCH3 এসে যুক্ত হবে, আর এখানকার মধ্যেও এই জায়গায় একই রকমভাবে বিক্রিয়াটা ঘটবে। এখানে OH ছিল উপরের দিকে আর এখানে OH হচ্ছে নিচের দিকে। এই জায়গায় হচ্ছে কি আমাদের এই OHটা বের হয়ে গিয়ে OCH3 এসে যুক্ত হবে। তখন এই যৌগটার নাম হয়ে যাবে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমাদের কি আলফা ছিল নাকি বিটা ছিল, এটা ছিল হচ্ছে আমাদের আলফাটা, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আলফা ডি, মিথাইল আলফা ডি গ্লাইকোসাইড, আর এটা হয়ে যাবে আমাদের মিথাইল বিটা ডি গ্লাইকোসাইড। তো মূলত হচ্ছে এইখানে দেখাইছে ওরা যে এটা হচ্ছে আমাদের ডি গ্লুকোজ, যেখানে ওয়েস্টটা উপরের দিকে আছে, তার মানে এটা হচ্ছে বিটাটা। তো এখানকার এই এইচ এর সাথে CH3OH মানে হচ্ছে আমাদের মিথানল আর কি, যে গরম মিথানল মিশ্রিত হাইড্রোক্লোরিক বলতে এই H+ আর কি। হাইড্রোক্লোরিক দ্বারা বিক্রিয়ায় গ্লুকোজ দুইটি মিথাইল গ্লাইকোসাইড উৎপন্ন করে। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখানে আমাদের এই Hটা আর এই OHটা বের হয়ে পানি হিসেবে বের হয়ে যাবে, আর এখানে OCH3 যে অংশটা ছিল মিথানলের, ওই অংশটাই সেখানে যুক্ত হবে। এই OHটা যেহেতু উপরে আছে সেজন্য উপরে যুক্ত হয়েছে। আর যদি এইখানে, এটা তো আমরা বিটা ডিটা দেখছি, এখানে যদি আলফা ডির স্ট্রাকচারটা আঁকতাম সেখানে OHটা নিচে থাকতো, তখন সেই ক্ষেত্রে নিচে যুক্ত হইতো। তো সেটা হয়তো আলফা ডি গ্লাইকোসাইড আর এটা হচ্ছে বিটা ডি গ্লাইকোসাইড। এই প্রশ্নটার সমাধান শুধু এইটুকু লিখতে পারলেই হলো। এরপরে এই প্রশ্নটা যে এটাও আসে অনেকবার, যে কি ঘটে যখন আমরা ডি গ্লুকোজ যে দেখছি, ডি গ্লুকোজের সাথে নিম্নোক্ত বিকারক সমূহের সাথে বিক্রিয়া ঘটে। যেমন ব্রোমিন পানি দ্বারা যখন আমি বিক্রিয়া ঘটাবো কি ঘটবে, এরপরে মিথানল বা শুষ্ক হাইড্রোক্লোরিক দ্বারা ঘটালে কি ঘটে, আর অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন দ্বারা ঘটালে কি ঘটে, এগুলো আমরা দেখব। তো মূলত এটা আমরা একটু আগে দেখে ফেলছি যে CH3OH আর শুষ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা ঘটালে বিক্রিয়াটা কি ঘটে, সেটা আমরা এই প্রশ্নের সমাধানেই যা বলছি তাই আরেকবার লিখে ফেলবো, তাহলে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে এই 2 নাম্বারটা। আর এটা হচ্ছে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন যখন আমরা দিব তখন কি ঘটবে সেটার ব্যাখ্যাটাও আমি বলে ফেলছি, যে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন যখন দিব তখন আমাদের গ্লুকোজ, এই হচ্ছে ডি গ্লুকোজ, এটার সাথে যখন আমি অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন যখন দিব তখন আমাদের এই অংশটা তৈরি হয়। এইটুকু লিখলেই হবে, আর নিচের অংশটুকু আর বলার দরকার নেই। মানে ওসাজন পর্যন্ত আমরা যে ওসাজন পাইছিলাম এই বিক্রিয়াটার মধ্যে, এই ওসাজন পর্যন্ত বললেই আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে, যে অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেন মানে এই অংশটা যখন আমরা ডি গ্লুকোজের সাথে দিব তখন ওসাজন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা দেখালেই হবে। আর এই ব্রোমিন পানির ব্যাখ্যাটা আমি বলতেছি, তারা একটু ওয়েট, আমি আসতেছি।
হ্যালো, তাহলে এখন হচ্ছে কি বের হয়ে গেছে? বের হয়ে গেছে তো মনে হয়। আচ্ছা, মনে হয় নেটওয়ার্ক চলে গেছে। তো এখানে ব্রোমিন পানি, লাস্ট প্রশ্ন যেটা ছিল, ব্রোমিন পানি দ্বারা যদি, আসছে কিনা? হ্যালো। হ্যাঁ, শুনতেছি আমি। হ্যাঁ, তাহলে ব্রোমিন পানির যে এটা ছিল সেটা আমি ব্যাখ্যা করি। ব্রোমিন পানি দ্বারা যদি ডি গ্লুকোজের সাথে বিক্রিয়া ঘটায় তাহলে কি ঘটবে? ব্রোমিন পানি দিয়ে যদি ঘটাই তাহলে আমাদের ঘটাবো হচ্ছে ডি গ্লুকোজের সাথে। ডি গ্লুকোজটা হচ্ছে CHO, মোট কথা 6টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা, 6 নাম্বার কার্বন হচ্ছে CH2OH, নিচের দিকে হচ্ছে গিয়ে আমাদের OH দুইবার থাকবে একই রকমভাবে। এইগুলোর মধ্যে হচ্ছে OH এদিকে থাকবে আর H এদিকে থাকবে, এটার মধ্যে OH এদিকে থাকবে, H এদিকে থাকবে। তো এখানে যদি আমি ব্রোমিন পানি দিই, ব্রোমিন প্লাস পানি, তখন ডি গ্লুকোজের ব্রোমিন পানি দ্বারা জারিত হয়ে এখানে জারণ ঘটবে। ব্রোমিন পানি দ্বারা যদি দিই জারিত হয়ে ডি গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হবে। ডি গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হবে। মোট কথা হচ্ছে এই স্ট্রাকচারটা হুবহু সেম থাকবে, জাস্ট এই অংশটার মধ্যে আমাদের যে অ্যালডিহাইড গ্রুপটা ছিল সেইখানে জাস্ট COOH যুক্ত হয়ে যাবে। হুবহু আগের মতো সবকিছু। জাস্ট এখানে CHOর জায়গায় COOH যুক্ত হয়ে যাবে। পানি যখন দিব তখন পানির স্ট্রাকচার থেকে আমাদের এই অংশগুলো এসে যুক্ত হয়ে ব্রোমিন পানির যখন দিব তখন এটা আমাদের জারিত হবে। জারিত হয়ে আমাদের এই গ্লুকোজটা ডি গ্লুকোজটা জারিত হয়ে ডি গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হবে। এটার নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হবে। তো এইটাই ছিল এই প্রশ্নের উত্তর, যে কি ঘটে যখন ডি গ্লুকোজটা হচ্ছে কি আমাদের নিম্নোক্ত বিকারক সময়ের সাথে বিক্রিয়া করে। তাহলে এটা আমরা দেখছি, এটাও আগে দেখে ফেলছি, জাস্ট এটা নতুন ছিল, এটাও বলে ফেলছি। এরপর হচ্ছে গ্লুকোজের মুক্ত শিকল গঠন প্রতিপাদন করো। গ্লুকোজের আমরা এর আগে আলোচনা করছিলাম যে ডি গ্লুকোজের চাকরিক গঠনটা প্রতিপাদন করছিলাম বা প্রতিষ্ঠা করছিলাম, চাকরিক গঠন কেন হয়, যে কীভাবে চাকরিক গঠনগুলো আমরা ওই যে চিত্রগুলো দেখছিলাম। এরপর আজকে দেখবো হচ্ছে আমরা গ্লুকোজের মুক্ত শিকল গঠনটা কিভাবে প্রতিপাদন করা যায়। এটার জন্য হচ্ছে ডি গ্লুকোজের মুক্ত শিকল গঠন প্রতিপাদনের জন্য আমরা রাসায়নিক ধর্মের দিক দিয়ে গ্লুকোজ হচ্ছে পলিহাইড্রোসি। গ্লুকোজের দিকে এবার এটা এটা কত নাম্বার, কি মানে কোথায় আছে এটা ব্যতিক্রমের কত নাম্বার প্রশ্ন? ব্যতিক্রমে হচ্ছে গিয়ে এই যে চাকরিক গঠনের এটা, এখন যেটা পড়াবে ওইটা আর কি। আচ্ছা হ্যাঁ, ওই যে মুক্ত শিকলের এটা, মুক্ত শিকল, এটা হচ্ছে 1.13 নাম্বারটা। আচ্ছা 1.13। তাহলে যেটা বলতে যাচ্ছিলাম, ডি গ্লুকোজটা হচ্ছে গিয়ে আমাদের রাসায়নিক ধর্মের দিক দিয়ে যদি আমরা তাকাই, গ্লুকোজটা হচ্ছে দেখতে কিরকম, এটা হচ্ছে পলিহাইড্রক্সি, মানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ আছে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে পলিহাইড্রক্সি অ্যালডিহাইডের ন্যায় বিক্রিয়া করবে। ঠিক আছে, যেহেতু অনেকগুলো হাইড্রক্সিল মূলক আছে তো এটা রাসায়নিক ধর্মটা হবে অনেকটা অ্যালডিহাইড, যেহেতু এটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইডের যে রাসায়নিক বিক্রিয়াগুলো আছে সেগুলোর মতো আচরণ করবে। গ্লুকোজের এইসব বিক্রিয়া দ্বারা এর গাঠনিক সংকেত সম্বন্ধে ধারণা লাভ করা যায়। মোট কথা বিজ্ঞানীরা বা এটা যে তৈরি করছে সে কীভাবে বুঝছে যে এটা দেখতে এরকম হবে, এটা দেখা মানে এটা এরকম হবে কীভাবে বুঝছে, সেটার জন্য কয়েকটা স্টেপ সে গ্রহণ করছে। 1 নম্বর স্টেপটা হচ্ছে কি, গ্লুকোজের কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংযুক্তির হার নির্ধারণ করছে। মানে সংযুক্তি দেখছে, আমরা যেরকম 9-10 বিভিন্ন সংকেত চেনার জন্য সংযুক্তি বের করতাম, ওইরকম করে ওরা হচ্ছে সংযুক্তির হার নির্ধারণ করে এর আণবিক সংকেতটা পাইছে হচ্ছে গিয়ে, আণবিক সংকেতটা বের করছে। আণবিক সংকেতটা হচ্ছে কি দেখতে এরকম, যে C6H12O6, এটা ওরা পাইছে। এটা কিসের উপর ভিত্তি করছে? সংযুক্তির হার। সংযুক্তির হার নির্ধারণ করে এর আণবিক সংকেতটা পাইছে হচ্ছে C6H12O6, মানে কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের সংযুক্তির হারটা নির্ধারণ করছে। সংযুক্তির হার চেক করে তারা দেখলো যে কার্বন হচ্ছে 6টা, হাইড্রোজেন হচ্ছে 12টা এবং অক্সিজেন 6টা পাইছে। ওইখান থেকে ওরা আণবিক সংকেতটা পাইলো হচ্ছে এটা। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্লুকোজকে আমরা যখন
হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা গ্লুকোজকে, এই যে C6H12O6, গ্লুকোজকে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করব, বিজারিত করলে অন্যান্য প্রোডাক্ট বা অন্যান্য উৎপাদের সাথে আমরা অ্যানহেক্সেন উৎপন্ন হয়। যখন আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করব, বিজারিত করা মানে হচ্ছে হাইড্রোজেন মানে প্রোটন, এখান থেকে যে প্রোটনগুলো পাবো প্রোটনগুলো এসে যুক্ত হবে, তখন এটার স্ট্রাকচারটা হয়ে যাবে হচ্ছে এরকম, যে অ্যানহেক্সেনে পরিণত হবে। অ্যানহেক্সেন মানে হচ্ছে এখানে কার্বন আছে হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন। তো এটা হচ্ছে আমাদের হেক্সেন, হেক্সেন তো চিনি যে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে আমরা হেক্সেন বলে থাকি। তো এটা অ্যানহেক্সেনে পরিণত হবে। তো অ্যানহেক্সেনের মধ্যে আমরা যদি জানি যে এখানে অ্যালকেন, যেহেতু এইখানকার হাইড্রোজেন বসবে হচ্ছে কার্বনের সাথে 3টা, যেহেতু একটা এখানে 3টা 4টা যোজনে, আর এই পাশে 2টা থাকার কারণে CH2, সবগুলোতে CH2, আবার শেষেরটাতে CH3। এইটা হয়ে যাবে যখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করব। বিজারিত করা মানে হাইড্রোজেন এসে যুক্ত হওয়া, তখন এটা স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। তো এটা ধর্মটা হচ্ছে অ্যালডিহাইডের, পলিহাইড্রক্সি অ্যালডিহাইডের রাসায়নিক ধর্মের সাথে মিলে যায়। তো এই জন্য এইটা থেকেও তারা সিদ্ধান্ত নিল যে এটা দেখতে কীরকম হবে। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে মানে মন্তব্য। এখানে মন্তব্যটা হচ্ছে মানে প্রত্যেকটা স্টেপ থেকে একটা মন্তব্য নিচ্ছিল। 2 নম্বর স্টেপ থেকে এই বিক্রিয়াটার মাধ্যমে ওরা কি জানতে পারলো বা কি বুঝলো, যে গ্লুকোজের 6টি কার্বন একটি সরল শিকলের মাধ্যমে, মানে একটা সরল শিকলের মাধ্যমে যুক্ত আছে। মন্তব্য হচ্ছে যেহেতু এখানে একটা অ্যানহেক্সেন পাইছে, একটা শিকল পাইছে, তার মানে এই 6টি কার্বন ভিতরে কি অবস্থায় আছে, তারা হচ্ছে গিয়ে একটা 6টি কার্বন, যে 6টি কার্বনগুলো আছে তারা হচ্ছে গিয়ে সরল শিকলের মাধ্যমে আছে, সরল শিকলের মাধ্যমে যুক্ত। তো 2 নম্বর বিক্রিয়া থেকে এই সিদ্ধান্তটা ওরা পেল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে গ্লুকোজের সাথে 5 অণু, গ্লুকোজ যেটা ছিল আমাদের C6H12O6, ওইটার সাথে যদি আমি 5 অণু অ্যাসিটিক অ্যানহাইড্রেট, অ্যাসিটিককে সংক্ষেপে যদি আমি AC লিখি, অ্যাসিটিক অ্যানহাইড্রেট AC2O, অ্যাসিটিক অ্যানহাইড্রেটের বিক্রিয়া করলে এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে গিয়ে গ্লুকোজ প্যান্টা অ্যাসিটেট উৎপন্ন হবে। গ্লুকোজ প্যান্টা অ্যাসিটেটটা দেখতে কীরকম সেটা হচ্ছে H7, এরপর হচ্ছে অক্সিজেন, সাথে হচ্ছে OAC5 প্লাস 5 অ্যাসিটিক অ্যানহাইড্রেট। মানে এখানে যে ভিতরে ওয়েজগুলো ছিল সেই ওয়েজগুলো বের করে ফেলছে। এই অ্যাসিটিক অ্যানহাইড্রেটের মধ্যে যে সংকেতটা ছিল AC2, ওইখান থেকে একটা এসি হচ্ছে ভিতরে যে ওয়েজগুলো আছে সেই ওয়েজগুলো থেকে 5টা ওয়েজকে বের করছে। তার মানে আমরা বুঝে গেলাম এখান থেকে মন্তব্য কি জানতে পারলাম এই বিক্রিয়াটা দেখে, যে এখানে গ্লুকোজের ভিতরে যে অণুটার ভিতরে স্ট্রাকচারটার মধ্যে অবশ্যই গ্লুকোজ অণুতে 5টি কি আছে, 5টি হচ্ছে গিয়ে ওয়েজ গ্রুপ উপস্থিত আছে, ওয়েজ গ্রুপ বিদ্যমান। এই বিক্রিয়াটা থেকে এটা সিদ্ধান্ত নেওয়া যায়, মানে গ্লুকোজকে যখন আমরা 5 অণু অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে বিক্রিয়া ঘটাবো তখন আমরা 5টা অ্যাসিটিক হাইড্রোক্সাইড পাবো। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই যে ওরা পরবর্তীতে বুঝতে পারলো যে গ্লুকোজ অণুতে 5টা কি আছে, আমাদের এই যে হাইড্রোক্সিল গ্রুপগুলো আছে, এটা সিদ্ধান্ত নিতে পারছে। এরপরের পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তো এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, এখানে এটা কীভাবে হয়েছে আর এখানে এটা কীভাবে হয়েছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে গ্লুকোজের সাধারণ তাপমাত্রায় পানি অপসারণ করে না। গ্লুকোজ সাধারণ তাপমাত্রায় পানি অপসারণ করে না। তো এখান থেকে কি মন্তব্য নেওয়া যায়, গ্লুকোজের প্রত্যেক কার্বনে একটির বেশি ওয়েজ গ্রুপ নেই। মানে হচ্ছে প্রত্যেক কার্বনে আমরা যদি তাকাই, প্রত্যেক কার্বনের ভিতরে একটার বেশি ওয়েজ গ্রুপ নাই, প্রত্যেকটার মধ্যে একটা একটা করেই আছে, যার কারণে এটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় কী করতে পারে না, পানি অপসারণ করে না। এটাই ছিল 4 নম্বর পয়েন্টটা, যে এরা সাধারণ তাপমাত্রায় পানি অপসারণ করে না। এই থেকে কী সিদ্ধান্ত নেওয়া যায়, গ্লুকোজের প্রতি কার্বনে একটির বেশি ওয়েজ গ্রুপ নেই। এরপরে হচ্ছে গ্লুকোজের হাইড্রোজেন সায়ানাইড। গ্লুকোজকে যদি আমি এই যে হাইড্রোজেন সায়ানাইডের সাথে মানে HCN, এটা হচ্ছে 5 নম্বরটা, গ্লুকোজকে হাইড্রোজেন সায়ানাইডের সাথে যদি বিক্রিয়া ঘটায় তাহলে সায়ানোহাইড্রিন উৎপন্ন হবে। সায়ানোহাইড্রিন উৎপন্ন করবে। তো সায়ানোহাইড্রিনের ভিতরে কার্বনিল গ্রুপটা থাকে, CO কার্বনিল গ্রুপ, গ্লুকোজে কার্বনিল গ্রুপ বিদ্যমান। কার্বনিল গ্রুপ বলতে আমাদের এখানে কার্বনিল গ্রুপ বলতে CO না, কার্বনিল বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে, সেই ক্ষেত্রে কার্বনিল 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে CHO আর একটা হচ্ছে গিয়ে CO, মানে কিটোন এবং অ্যালডিহাইডকে একসাথে বোঝায় কার্বনিল গ্রুপ আর কি। তো এটা সায়ানোহাইড্রিনের উপস্থিতি দেখেই ওরা সিদ্ধান্ত নিতে পারলো, যে মন্তব্য দিল যে গ্লুকোজের ভিতরে কার্বনিল গ্রুপটা আছে। কার্বনিল গ্রুপটা হচ্ছে গিয়ে এই যে CHO হইতে পারে, CO হইতে পারে, তো এর মধ্যে তো CHO আছে, একটা তো আছে।
গ্লুকোজের ভিতরে। এরপরের পয়েন্ট হচ্ছে গিয়ে গ্লুকোজকে ব্রোমিনের সাথে, ব্রোমিন প্রাণীর সাথে বিক্রিয়া ঘটালে গ্লুকোনিক অ্যাসিড, এটা তো দেখেছি। গ্লুকোজকে যদি আমরা ব্রোমিন প্রাণীর সাথে বিক্রিয়া ঘটাই তাহলে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। তো গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হলে কি হয় এখানে যে, এবং এই গ্লুকোনিক অ্যাসিডকে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আমাদের গ্লুকোরিক অ্যাসিড উৎপন্ন হবে। তো এইখানে আমরা মন্তব্য নিতে পারি যে গ্লুকোজে কার্বনিল গ্রুপটি হলো অ্যালডিহাইড। মানে একটু আগে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম 5 নম্বরে, সেখানে বলছিলাম যে সায়ানোহাইড্রিন উৎপন্ন হওয়ার কারণে তার ভিতরে কার্বনিল গ্রুপ উপস্থিত আছে সেটা শিওর, তবে সেটা সিএচও আছে নাকি সিও আছে সেটা শিওর না। সেটা আমরা তখনও 5 নম্বর পয়েন্টে শিওর না যে সেটা অ্যালডিহাইড গ্রুপ আছে নাকি কিটোন গ্রুপ আছে। আমরা তো এমনি আগে থেকে এটা পড়ার কারণে জানলাম যে গ্লুকোজের ভিতরে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, কিন্তু এটা তো প্রমাণ করতে পারি নাই 5 নম্বর পয়েন্টে। জাস্ট হাইড্রোজেন সায়ানাইড দেওয়াতে সায়ানোহাইড্রিন উৎপন্ন হয়েছে। সায়ানোহাইড্রিন তখনই উৎপন্ন হয় যখন কোনো একটা যৌগের ভিতরে কার্বনিল গ্রুপটা থাকে, সেটা হতে পারে অ্যালডিহাইড অথবা কিটোন। কিন্তু 6 নম্বর পয়েন্টে এসে আমরা যখন এই গ্লুকোজের সাথে যখন আমরা ব্রোমিন পানি দিলাম তখন সেইখানে উৎপন্ন হলো হচ্ছে আমাদের গ্লুকোনিক অ্যাসিড। এবং এই গ্লুকোনিক অ্যাসিডকে আবার যখন আমরা আমাদের যে নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড দ্বারা যখন বিক্রিয়া ঘটাবো তখন উৎপন্ন হবে গ্লুকোরিক অ্যাসিড। এই গ্লুকোরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পরে আমরা মন্তব্য নিলাম যে এটা গ্লুকোরিক অ্যাসিড যখন কখন উৎপন্ন হবে, গ্লুকোরিক অ্যাসিড উৎপন্ন হবে তখন গ্লুকোজে কার্বনিল গ্রুপটি অবশ্যই তাহলে CHO আছে, মানে গ্রুপটি হলো CHO, এবং এতে একটি প্রাইমারি অ্যালকোহল বিদ্যমান। প্রাইমারি অ্যালকোহল বিদ্যমান যেহেতু CHO গ্রুপ একযোজী তাই ইহা কার্বন চেইনের প্রান্তে বিদ্যমান। তো মোট কথা এই যে ব্রোমিন পানি দেওয়ার কারণে যে গ্লুকোনিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দেওয়ার কারণে পরবর্তীতে যে আমরা গ্লুকোরিক অ্যাসিড পেলাম এটা সবসময় হয় হচ্ছে যখন একটা CHO গ্রুপ থাকে একটা যৌগের ভিতরে। তার মানে আমাদের মন্তব্যটা হইলো যে গ্লুকোজের ভিতরে অবশ্যই CHO কার্বনিল গ্রুপ হিসেবে কি আছে, CHO আছে, CHO, এবং এতে একটা প্রাইমারি অ্যালকোহল বিদ্যমান। যেহেতু CHO গ্রুপটি একযোজী তাই ইহা অবশ্যই, আর আমরা জানি যে CHO গ্রুপটা সবসময় প্রান্তে থাকে, মানে CHO গ্রুপটা কখনো ভিতরে থাকে না, শিকলে প্রান্তে থাকে, একযোজী, তাই ইহা কার্বন চেইনের প্রান্তে বিদ্যমান। তো উপরের মন্তব্য যে 6টা মন্তব্য আমি করলাম 1 2 3 4 করে যে 6টা মন্তব্য করলাম ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে গ্লুকোজে একটি প্যান্টা হচ্ছে হাইড্রোক্সি হেক্সানল। প্রথমে বলছিলাম পলিহাইড্রোক্সি, এখন বলতেছি প্যান্টা হাইড্রোক্সি, কারণ আমরা এই যে 3 নম্বর পয়েন্টে জানতে পারলাম যে গ্লুকোজ সিদ্ধান্ত নিতে পারলাম যে 5টি হাইড্রোক্সিল গ্রুপ মানে প্যান্টা হাইড্রোক্সি হেক্সানল, এবং এর গঠনটা হচ্ছে নিম্নরূপ বলে এই চিত্রটা আঁকছে আর কি। তো এভাবে করে এই প্রশ্নটার উত্তর শেষ হলো। আশা করি এই 6টা পয়েন্ট বুঝতে পারছি। তো এই 6টা পয়েন্ট লিখে এর পরবর্তীতে এই চিত্রটা লাস্টে এঁকে দিব, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর শেষ হবে। এরপর লাস্ট ওয়ান, অ্যালডোপেন্টোজ থেকে কিভাবে অ্যালডোহেক্সোজ সংশ্লেষণ করবে। অ্যালডোপেন্টোজ বলতে যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে এবং পেন্টোজ বলতে 5টা কার্বন থাকবে তাকে বোঝায়। এক্সাম্পল হিসেবে অ্যারাবিনোজ নামের একটা ডিঅ্যারাবিনোজ আছে যেটাকে আমরা অ্যালডোপেন্টোজ বলতে পারি। তো এটা থেকে কীভাবে অ্যালডোহেক্সোজ পাবো, অ্যালডোহেক্সোজের উদাহরণ হিসেবে আমরা ডি গ্লুকোজকে বলতে পারি। তো সংশ্লেষণ করবে মানে 5টা কার্বনযুক্ত অ্যালডিহাইড থেকে 6টা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কীভাবে তৈরি করা যায়, অ্যালবিনোজ থেকে কীভাবে ডি গ্লুকোজ সংশ্লেষণ করবে, অথবা হিসেবে এই প্রশ্ন আসতে পারে অ্যালডোজের কার্বন শিকলের সংখ্যা কীভাবে বৃদ্ধি করবে। অ্যালডোজের 5টা কার্বন ছিল, এর থেকে 6টা কার্বন মানে বৃদ্ধি পাইছে কার্বন, অ্যালডোজের কার্বন শিকলের সংখ্যা কীভাবে বৃদ্ধি করবে এইটাও প্রশ্ন হতে পারে। অথবা টিকা হিসেবে আসতে পারে কিলিয়ানি ফিশার সংশ্লেষণ আলোচনা করো। তো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে কিলিয়ানি ফিশার সংশ্লেষণ কাকে বলে, যে প্রক্রিয়ায় অ্যালডোজের শিকলে বা চেইনে একটি কার্বন পরমাণু যোগ করে দীর্ঘায়িত করা হয় তাকে কিলিয়ানি ফিশার সংশ্লেষণ বলা হয়। সেটা তো বুঝতেই পারছি যে শিকলটার মধ্যে 5টা কার্বন ছিল, ওইটা থেকে 6টা কার্বন মানে একটা কার্বন বৃদ্ধি করে দীর্ঘায়িত করছে চেইনটা, তাহলে এই প্রসেসটাকে আমরা কিলিয়ানি ফিশার সংশ্লেষণ বলবো। এই প্রক্রিয়ায় একটি অ্যালডোজকে উচ্চতর সদস্যের অ্যালডোজে পরিণত করা যায়, পরবর্তী যেটা আছে সেটাতে আর কি, একটি অ্যালডোজকে উচ্চতর সদস্যের পরবর্তী অ্যালডোজে পরিণত করা যায়। অ্যালডোজকে অথবা আমরা অ্যালডোপেন্টোজকে অথবা অ্যারবিনোজকে 3ভাবে পরীক্ষা আসতে পারে। 3টে প্রশ্নের জন্য আমরা লিখলাম যে হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া ঘটাবো, সেটা হতে পারে অ্যালডোজ অথবা অ্যালডোপেন্টোজ অথবা অ্যারবিনোজ।
তাদেরকে শুরুতেই হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে আমরা একটু আগে পড়ছিলাম আগের প্রশ্নটার মধ্যে সায়ানোহাইড্রিন নামক একটা ডায়াস্টেরিওমার জোড় উৎপন্ন হবে। যেহেতু আমাদের অ্যালডোজ বা অ্যালডোপ্যান্টোজ অথবা অ্যারাবিনোজ বলি, এগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে আলফা ডি আর একটা হচ্ছে বিটা ডি। তার মানে এখান থেকে আমরা দুই ধরনের সায়ানোহাইড্রিন পাবো। তাহলে ওই দুইটাকে আমরা ডায়াস্টেরিওমার জোট বলবো। ঠিক আছে, ডায়াস্টেরিওমার আশা করি চিনি, যারা হচ্ছে গিয়ে 2 এর বেশি এই যে কাইরাল কার্বন থাকবে, ওই যৌগটার ভিতরে 2টা বা তার অধিক কাইরাল কার্বন থাকবে, এবং সে যে 2টা যৌগকে আমরা ডায়াস্টেরিওমার জোট বলবো তারা অবশ্যই মিরর ইমেজ হবে না। মিরর ইমেজ যদি না হয় তাহলে তাদেরকে আমরা ডায়াস্টেরিওমার জোট বলে থাকি। তো সায়ানোহাইড্রিনের 2টা যৌগ পাবো যারা পরস্পরের ডায়াস্টেরিওমার জোট হিসেবে থাকে। তো উৎপন্ন সায়ানোহাইড্রিনকে বেরিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, তো আমরা ধাপে ধাপে আগে তাহলে আমি বিক্রিয়াটা লিখি। প্রথমে আমি বলছি কি অ্যারাবিনোজ আঁকবো। অ্যারাবিনোজ বা অ্যালডোপ্যান্টোজ যেটাই হোক, সেটার স্ট্রাকচারটা দেখতে হচ্ছে এরকম যে অ্যালডোপ্যান্টোজ বলছি মানে হচ্ছে এখানে আমাদের 5টা কার্বন থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন থাকবে। এই 5টা কার্বনের মধ্যে লাস্টেরটাতে তো অবশ্যই CH2OH থাকে। গ্লুকোজে যেভাবে বললাম এই দুইটা হচ্ছে দেখতে সেম হয়, এইখানে OH, এখানে H, এখানে OH, এখানে H। আর এগুলোর মধ্যে আমি বলছি যেহেতু অ্যালডোজ বলছি বা অ্যালডোপ্যান্টোজ বলছি, তার মানে এখানে অবশ্যই অ্যালডিহাইড গ্রুপ থাকবে। আর হচ্ছে গিয়ে এখানে এই OH H দেওয়ার কারণে এখানে দুইটাতে তো একই রকম থাকবে বলছি, পরেরটাতে OHটা এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে H। এটার নাম হচ্ছে যেহেতু 5টা কার্বন, এটাকে আমরা চাইলে ডি অ্যারাবিনোজ বলতে পারি, অথবা এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালডো প্যান্টোজ, যেহেতু 5টা কার্বন প্যান্টোজ, অ্যালডো প্যান্টোজ। এখানে আমরা শুরুতেই বলছি এটার সাথে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া ঘটাবো। হাইড্রোজেন সায়ানাইডের যখন বিক্রিয়া ঘটাবো এখান থেকে 2টা যৌগ পাবো, কারণ আমি বলছি যে এইখানে এই H গ্রুপ এগুলোর উপস্থিতির উপরে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ যেরকম হইতো সেমভাবে এখানেও 2 ধরনের অ্যারাবিনোজ হবে। তো সেই ক্ষেত্রে 2 ধরনের যৌগ পাবো যখন সায়ানোহাইড্রিন দিব। সেই 2টা যৌগ এরকম হতে পারে যে CHO যেটা ছিল ওইখানে CHOকে সরাইয়া ওই জায়গায় আমাদের CNটা যুক্ত হবে। ঠিক আছে, না এখানে আমাদের CHOকে সরাবে না, মূলত এখানে ছিল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন ছিল, এই যে CNটা যুক্ত হবে তবে এটা উপর দিয়ে যুক্ত হবে। তো আমার মানে এখানে 6টা কার্বন হয়ে যাবে, এখানেও একটা কার্বন আছে। তো আমরা তো চাচ্ছি যে অ্যালডো প্যান্টোস থেকে কীভাবে অ্যালডো হ্যাক্সোস পরিণত করা যায়, মানে 6টা কার্বনে পরিণত করা যায়। তো প্রথম স্টেপে যখন হাইড্রোজেন সায়ানাইড দিব তখনই 6টা কার্বন চলে আসবে। তো প্রথমত আমি আঁকি, প্রথমে 6টা কার্বন দিয়ে দিই, আগে ছিল 5টা কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন দিয়ে দিছি, লাস্টে CH2OH। তো এই দিকে লাস্টে আগেরগুলোতেও আলোচনা করছি, লাস্টে কোনো চেঞ্জ হয় না, শেষের দিকে যা আছে সব কিছু সেম থাকবে, জাস্ট এই পর্যন্ত আমি হুবহু সেম লিখছি, যা আছে সব সেম লিখছি। এই জায়গায় CHO ছিল, এই CHOটাকে আমরা একটু চেঞ্জ করব, আর উপরে জাস্ট সায়ানোটা যুক্ত হয়েছে, এইখান দিয়ে জাস্ট CNটা যুক্ত হয়েছে, এখানে যে হাইড্রোজেনটা ছিল এই হাইড্রোজেনটা এসে এইখানে যুক্ত হবে। যুক্ত হলে এখানে আমাদের OH যেটা ছিল সেটা তো আছে, এই যে OH যেটা ছিল সেটা তো আছে, এইখানে যে হাইড্রোজেনটা ছিল সেটা যখন যুক্ত হবে তখন এটা এরকম হবে। আর উপরের দিকে সায়ানো, এই যোগটা বুঝতে পারছে কিনা? এইরকম বললাম যে আরও একটা তৈরি হবে, হুবহু আরও একটা তৈরি হবে, কার্বন হবে 6টা। যেহেতু বললাম যে এটা হচ্ছে আলফা এবং বিটা 2 ধরনের হতে পারে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হুবহু আগের মতো। এই অংশটার মধ্যে আগে ছিল H এর পাশে OH এর পাশে, এবার জাস্ট চেঞ্জ হয়ে OH এর পাশে H এর পাশে, হুবহু আগেরটা। তো যখন আমরা অ্যালডোপ্যান্টোজের মধ্যে মানে 5টা কার্বনযুক্ত যে অ্যালডিহাইডটা আছে বা অ্যালডোজটা আছে তার মধ্যে যখন হাইড্রোজেন সায়ানাইড দিব তখন সায়ানোহাইড্রিন উৎপন্ন হবে, সেটা ডায়াস্টেরিওমার জোড় হিসেবে সায়ানোহাইড্রিন। এখানে যদি আমরা একটা মিরর রাখি তাহলে দেখব যে এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় নাই, মিরর ইমেজ হয় নাই, তার মানে এরা পরস্পরের ডায়াস্টেরিওমার জোড়, এবং এখানে 1-এর অধিক মানে 2-এর অধিক কাইরাল কেন্দ্র আছে। আশা করি কাইরাল কেন্দ্র আমরা আগের ক্লাসগুলোতে জানছি। তো এর পরবর্তীতে সায়ানোহাইড্রিন যখন 2টা পাইলাম, 2টা থেকে 2 ধরনের যৌগ বা 2 ধরনের বিক্রিয়া ঘটবে। তো প্রত্যেকটার মধ্যেই যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে যে এইটুকু পর্যন্ত আমি এঁকে ফেলছি বা বলে ফেলছি যে ডায়াস্টেরিওমার জোড় উৎপন্ন হয়, যেগুলোকে আমরা সায়ানোহাইড্রিন নাম দিছি।
উৎপন্ন যে সায়ানোহাইড্রিনগুলো পাইলাম তাদেরকে বেরিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে BaOH2, বেরিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অম্লীয় আদ্র বিশ্লেষণ করব। একটা অ্যাসিড দিয়ে অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে অ্যালডোনিক অ্যাসিড পাওয়া যায়। তো আমরা এই পর্যন্ত আগে যাই, অ্যালডোনিক অ্যাসিডে কীভাবে পাওয়া যায় সেটা দেখি। তাহলে আমরা এই উৎপন্ন সায়ানোহাইড্রিনগুলোকে প্রথমত আমরা বেরিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে গিয়ে একটা অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করব, H2SO4 সালফারিক অ্যাসিড দ্বারা আদ্র বিশ্লেষণ করব। দুইটাকেই সেম আদ্র বিশ্লেষণ করব। আদ্র বিশ্লেষণ করলে এই যে ওটার মধ্যে আমরা অ্যাসিড পাবো, অ্যালডোনিক অ্যাসিড পাবো। এই অ্যালডোনিক অ্যাসিডটা মূলত এই যে অংশটা ছিল শুরুতে, এই অংশটার মধ্যে চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। এখানে জাস্ট অ্যাসিড মূলকটা এসে যুক্ত হয়ে যাবে। তো আমরা 6টা কার্বন, CH2OH, এখানে আমাদের CN ছিল, সায়ানাইড ছিল, এখন ওই জায়গাটায় COOH হয়ে যাবে জাস্ট এইগুলা, এই প্রভাবকগুলো দেওয়ার কারণে। সেম অংশটা এখানেও হবে, তবে পার্থক্য হচ্ছে এখানে HOH ছিল আর এখানে হয়ে যাবে হচ্ছে OH। তাহলে এইটা যেহেতু অ্যাসিডগুলো যুক্ত হয়েছে তার মানে এটা অ্যাসিড, তার মানে এই অ্যাসিড দুইটার নাম হচ্ছে অ্যালডোনিক অ্যাসিডে পরিণত হলো। পরবর্তীতে এই অ্যালডোনিক অ্যাসিডকে হচ্ছে আমরা উৎপন্ন সায়ানোহাইড্রিনকে আমরা বেরিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অম্লীয় আদ্র বিশ্লেষণ করলাম, করার পরে অ্যালডোনিক অ্যাসিডে পাওয়া গেল। যাকে উত্তপ্ত করবো, আবার উত্তপ্ত করলে আমরা ল্যাকটন পাবো, গামা ল্যাকটন বলতে পারি অথবা শুধু ল্যাকটন বলতে পারি। তো ল্যাকটনটা উৎপন্ন হবে। তো এই ল্যাকটনটা কীভাবে উৎপন্ন হয়, আমরা উত্তপ্ত করলে যখন আমরা প্রথমত পৃথক করবো, এটা দুইজন মিশ্রিত অবস্থায় থাকবে, মানে এই বিক্রিয়াটা যখন আমরা সায়ানোহাইড্রিন দিয়ে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে করব, একই যে যৌগ থেকে দুই ধরনের মিক্সচার তৈরি করবো, মানে একসাথে পাবো। তো ওইগুলোতে তো একসাথে যখন বিক্রিয়াটা ঘটেছি, একসাথে এই অংশটা পাইছি, এগুলোকে ওই পাত্র থেকে আলাদা করব, পৃথক করে আলাদা আলাদা করে বিক্রিয়া ঘটাবো। তো পৃথকীকরণ প্রথমে আমাদের এখানে তাহলে পৃথকীকরণ করতে হবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি পৃথকীকরণ করব। পৃথকীকরণ করে আলাদা করার পরে এই যৌগটাকে এটা থেকে তখন আমরা এটাকে আবার উত্তপ্ত করব, তাপ দিব। উত্তপ্ত যখন করব তখন এইখানে আমাদের ল্যাকটন উৎপন্ন হবে। ল্যাকটনটা দেখতে কীরকম, তা হচ্ছে এইখানকার আমাদের যে ওয়েস্ট অংশটা ছিল, এই ওয়েস্ট অংশটা এইখানকার আমাদের এইচ অংশটা মিলিত হয়ে পানি হিসেবে বের হয়ে যাবে, আর থাকবে এখানে CO আর এখানে থাকবে O। তাহলে এটা দেখতে হচ্ছে এরকম হবে, CO থাকবে, এইখানকার OH মানে এইখানকার এইভাবে করে এই জায়গায় এইভাবে একটা বন্ধন তৈরি হবে, যেটা হচ্ছে এখানে দেখাচ্ছি, যেখান থেকে OH আর এখান থেকে H বের হয়ে পানি হিসেবে বের হয়ে গেল, এইখানে একটা বন্ধন তৈরি করলো। সেম কাহিনীটা এইখানেও ঘটবে। এইখানে যখন আমি পৃথক করব, একই রকমভাবে পৃথকীকরণ করব, এরপরে তাপ দিব। তাপ দিলে এই অংশটার মধ্যেও একই ঘটনা করবে, জাস্ট এখানে এইচটা এই পাশে আর ওয়েস্টটা এই পাশে, এইটুকু পার্থক্য। এই জায়গাটার মধ্যে একই রকমভাবে যুক্ত হবে বন্ধন দিয়ে। তো এগুলোকে হচ্ছে আমরা চাইলে ল্যাকটন বলতে পারি। ল্যাকটন মোট কথা হচ্ছে অ্যালডোনিক অ্যাসিড ছিল আগে, অ্যালডোনিক অ্যাসিড থেকে এখন যে ল্যাকটনটা উৎপন্ন হয়েছে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালডোনা ল্যাকটন বলতে পারি। অ্যালডোনা ল্যাকটন উৎপন্ন হলো। পরবর্তীতে এই অ্যালডোনা ল্যাকটনগুলোকে আমরা হচ্ছে
যে ইলেকট্রনগুলো পাবো এখানে, উৎপন্ন সায়ানোহাইড্রেটকে বেরিয়াম হাইড্রোক্সাইড দ্বারা অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে অ্যালডোনিক অ্যাসিড পাওয়া গেছিল, যাকে আমরা উত্তপ্ত করলাম, পৃথকীকরণ করে উত্তপ্ত করলাম, তখন আমরা ল্যাকটোন পাইছি, অ্যালডোনা ল্যাকটোন উৎপন্ন হয়েছে। এরপর উৎপন্ন ইলেকট্রনগুলোকে আমরা সোডিয়াম অ্যামালগাম দ্বারা, মানে সোডিয়াম অ্যামালগামের উপস্থিতিতে ল্যাকটোনকে বিজারণ করব। বিজারণ মানে আমরা আগেও দেখছি হাইড্রোজেন যুক্ত হবে, বিজারণ করলে উচ্চতর অ্যালডোজ, যেটা হচ্ছে কি আমাদের গ্লুকোজ উৎপন্ন হবে, অথবা গ্লুকোজ অ্যালডোজ অথবা গ্লুকোজ উৎপন্ন হবে, মানে হচ্ছে অ্যালডোহেক্সোজ উৎপন্ন হবে, যেহেতু অ্যালডোপ্যান্টোজ থেকে আমরা অ্যালডোহেক্সোজ তৈরি করতেছি। তো সেটা 5 কার্বন থেকে 6 কার্বনে মানে গ্লুকোজে পরিণত হবে। তো এটা সোডিয়াম অ্যামালগাম যখন দিব তার উপস্থিতিতে বিজারণ ঘটাবে। তো মোট কথা হচ্ছে এই জায়গায় ছিলাম আমরা, এই যে আমাদের অ্যালডোনা ল্যাকটোনটা উৎপন্ন হইল, যেখানে আমরা সোডিয়াম অ্যামালগাম দিয়ে বিজারিত করব, মানে বিজারণ ঘটাবো, তখন মানে এখানে হাইড্রোজেন আসবে। তো বিজারণ ঘটালে এই যৌগটা তৈরি হবে, মানে আমাদের মূলত গ্লুকোজ তৈরি হয়ে যাবে। CH2OH যেভাবে আসবে হবে, জাস্ট এখানে আমাদের CH একটা H আসবে, তাহলে হবে CHO, আর এখানেও একটা H আসবে, যার কারণে হবে হচ্ছে OH। তো মূলত গ্লুকোজের সংকেতটা লিখে ফেলবো, এখানে H এর পাশে, এই যে H এর পাশে ও OH এর পাশে, আর H এর মধ্যে হচ্ছে গিয়ে OH এর পাশে, H এর পাশে, OH এর পাশে, H এর পাশে, আর বাকিটা CHO চলে আসবে এখানে, এইখানে যে ওয়েস্টটা ছিল ওই ওয়েস্টটা হয়ে যাবে। তো এটা হবে আমাদের ডি গ্লুকোজ, আর এটা হবে ডি ম্যানোজে পরিণত হলো এই যৌগটা, তার মানে অ্যালডোহেক্সোজ পেয়ে গেলাম। লাস্ট পর্যন্ত 6 কার্বন বিশিষ্ট একটা মানে কার্বোহাইড্রেট পেয়ে গেলাম, মানে অ্যালডোজ পেয়ে গেলাম। তো এভাবে করে এই প্রশ্নটার উত্তর হলো, যে এই প্রশ্নের মধ্যে চাইছিল আমাদের কাছে যে অ্যালডোপ্যান্টোজ মানে 5 কার্বন থেকে কিভাবে অ্যালডোহেক্সোজ 6 কার্বনে পরিণত করবে, অথবা অ্যারাবিনোজ, এই যৌগটা যেটা দিয়ে শুরু করছি সেটার নাম ছিল অ্যারাবিনোজ, ডি অ্যারাবিনোজ থেকে কিভাবে ডি গ্লুকোজ পাওয়া যায়, অথবা অ্যালডোজের কার্বন শিকড়ের সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়, 5 থেকে কিভাবে 6 মানে বৃদ্ধি করা যায়, অথবা টিকা হিসেবে আসতে পারে কিলিয়ানি ফিশার সংশ্লেষণ আলোচনা করা। তো এইটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছি। এটা এখানে ব্যাখ্যাটা দিয়ে এরপরে চিত্রগুলো জাস্ট আঁকবো, যেভাবে বলছিলাম এইভাবে করে চিত্র আঁকতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমার আর দেখা হয়নি, দেখতে হবে। আর ওই যে প্রশ্নগুলো বলছিলি, যে একটা ছিল কি ফ্রুক্টোজের ওই যে কিটোনের, এটা আমি যদি দেখি, দেখার পরে আলোচনা করবো আর কি ওইটা নিয়ে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে কিনা, যেটুকু বুঝলাম এটুকুর মধ্যে? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক।